গত 20 বছর ধরে হাফেজ মোহাম্মদ ওমর ফারুক এই এলাকায় রয়েছেন এবং হাফেজ মোহাম্মদ ওমর ফারুক এই এলাকায় অনেক ধরনের মানে কি বলবো যে ঘটনার সম্মুখীন হচ্ছেন, অনেক ধরনের সমস্যার মোকাবেলা করেছেন, অনেককে শুশ্রূষা করেছেন, অনেককে চিকিৎসা করেছেন তিনি। এবং তার কাছ থেকে জেনে নেব এই ঘটনা, এই এলাকার কিছু ঘটনা। এবং আপনাকে শুরুতেই চাচ্ছি যে আপনি হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, ভূত এফএম আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আপনি তো এই এলাকায় 20 বছর ধরে আছেন, তাই তো? জি, 20 বছর ধরে আছেন এই এলাকায়। আপনি অনেক রোগীও দেখেছেন, আপনি বলেন। এই এলাকা নিয়ে অনেক বদনাম শোনা যায়। কি ধরনের ব্যাপার স্যাপার এখানে আছে একটু বলেন তো? এই ঝিল নিয়ে বা এইসব। আমি একটু আগে বাইরে কথা বলছিলাম, শুনলাম যে এখানে একটা ঝিল ছিল, যে ঝিলে কিনা প্রত্যেক বছরই কাউকে না কাউকে প্রাণ দিতে হতো, মানুষকে মরতে হতো এখানে, এবং প্রাণ নিত রেগুলার। এবং মানে এখন আপনার মানে এইটার পেছনে ব্যাখ্যা কি, বা এটা কি সত্যি না মিথ্যা, একটু যদি বলতেন আমাদেরকে। আসলে মাদানী ঝিল, নবীনবাগ, গোরান 1 নম্বর বাসার নিচ থেকে নিয়ে পুরো এলাকাটাই ছিল পুরাটা একটা ঝিল। আমার যে সময় প্রথম চাকরি হয়, আমি তখন থেকে এসার সময় মসজিদে আসতাম না, কেননা ভয় লাগতো। আপনার ভয় লাগতো? তার মানে তো সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ ছিল। হ্যাঁ, তারপর রাত্রে এসে কমিটির লোকদেরকে বললাম যে আমার এখানে থাকা রাত্রের বেলা সম্ভব না, এত রাত্রে আসা আবার যাওয়া, আর একা একা এখানে থাকা কোনো সম্ভব না। ঠিক আছে, আপনি যে দিনের বেলা জোহর আসর মাগরিবের পরে আসার পরে না পারেন আপনি চলে যান। মোটামুটি অনেকদিন থাকার পরে আস্তে আস্তে লোকজন একটু বাড়তেছে। আর রাত 8টার পরে তো এদিকে মানুষ তো দূরের কথা কিছু কেউ পাওয়া যেত না। একটা জিনিস খাইতে মনে ছেড়ে যে দোকান থেকে আনা খাবো, এরকম কোনো সিস্টেম ছিল না। তো আমি এখানে আসা যাওয়া করতাম প্রায় সময়। একদিন রাত হঠাৎ মাগরিব নামাজের পরে আমাদের এখানে সৌরভ সাহেবের বাসায় একটা বাসা আছে, রমজান মাসে তারা আমি পড়তে বসছি। হঠাৎ করে আমার কাছে একজন লোক গেল, বলতে যে হুজুর একটু বাসায় আসতে হবে। কি ব্যাপার? একটা মেয়ে সমস্যা করতেছে, এক জায়গায় গেছিল, ওখান থেকে আসছে, আসার পরে কি আপনার বকতেছে। ধর বলতে এখন তো আমার যাওয়া সম্ভব না, নামাজ পড়া আমি তালাওয়াত করতেছি। হুজুর যেভাবে আসেন তার অবস্থা খুবই খারাপ। তো আমি কি বলবো, তাড়াতাড়ি করে আসলাম। আসার পরে দেখলাম যে মেয়েটা খুব গরু যেরকম জবর পরে যে ঘুমঘানি একটা আওয়াজ দেয়, ওইরকম আওয়াজ দিতেছে। কানে ধরলাম হাতে, ধরার পরে আমাকে বলতে আমাকে ছাড়, তোর কেন আসছিস সেটা বল, তোর নাম কি, কোথা থেকে আসছিস? তো আমি এখান থেকে ওই যাওয়ার সময় সাজুগুজি খুব যাইতেছে, আমার খুব পছন্দ হয়েছে। যাই এসে এক বাসায় খানা খাইছে, খানা খাওয়ার পর আমি তার কাছে খানা চাইলাম, সে আমার কিছু দিল না, এই জন্য আমি তার পিছু পিছু আবার আসলাম। তখন কিন্তু ঝিলের ওখান থেকে কিন্তু সাঁকু ছিল, এখানে একটু পানি হলে সাঁকু দিত, অনেক লম্বা সাঁকু। মাদানী ঝিল পার এটা এই গোরান এলাকার মানুষ সবাই জানে যে মাদানী ঝিলের একটু পানি হলে, বৃষ্টি হলে লম্বা করে এক সাঁকু দিতে হইতো, 1 নম্বর বাসা থেকে নিয়ে একবারে নবীনবাগ পর্যন্ত। ডিয়ার লিসেনার, ভূত এফএমের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর প্রতিনিয়ত ভয়ঙ্কর ঘটনা শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুধুমাত্র এই চ্যানেলে প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হয়। যারা প্রতিনিয়ত এই ধরনের ভয়ানক ঘটনা শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি ঘটনার মধ্যে। এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। তখন এই চাকর থেকে মেয়েটাকে ফালা দিল, তাকে ধাক্কা দিয়ে ফালা দিয়েছি। ফালা দেওয়ার পরে আবার উঠে বাসায় আসছে। এখন তারা আমি একটু আসর করলাম, আমার নামাজের সময় তুই বেশি ডিস্টার্ব করিস না, এখন চলে যাবি কিনা বল। তো আমাকে খুব ধমক দিতেছে, আমি যাবোই না, আমি ওরে নিয়ে যাবো। তারপরে আমি এখন কানে আঙুল ধরলাম, ধরার পরে একটু চুলাকেরাত করলাম। তারপরে আমি তারা জিজ্ঞাসা করলাম যে তোর নাম বল। নাম বলতেছে না, কিছু করবো দেখার আমরা একটু সরষের তেল দিলাম চোখের ভিতরে, আমার সাথে সাথে বলতেছে ঠিক আছে আমি চলে যেতেছি। ঠিক আছে তুমি চলে যাবে, তোর নাম কি আগে বল। আমার নাম হলো কুমার। তোর কুমার, তুই একজন হিন্দু আর একটা মুসলমান তুই পছন্দ করছো, এটা কোন কথা হইলো? এটা তো কোনোদিন সম্ভব না। মুসলমানের একটা কথা ছিল, না আমি তার পছন্দ হয়েছে, আমি তাকে নিয়ে যাবো, সেদিন কোনো সম্ভব না, অন্য কিছু করবি না সেটা বল। এবং আপনি শেষ পর্যন্ত তাকে ছাড়াতে পেরেছিলেন? হ্যাঁ, শেষ পর্যন্ত আমি তাকে ছাড়াই। যাওয়ার আগে যেরকম সবাই বলে যে কোনো একটা নমুনা রেখে যায় বা এরকম কিছু একটা, সেরকম কোনো কিছু কি করেছিল সে? মানে দেখা যায় না যে মানে যখন ছেড়ে যাচ্ছে তখন অনেকে বলে যে কোনো একটা গাছ ভেঙে দিয়ে যায়, এরকম কোনো কিছু আপনি বলেছিলেন? হ্যাঁ, ওরকম করেছি। তখন ওরা যাইতে হলে একটা সিস্টেম আছে, যাইতে হলে কিভাবে যেতে হবে, গরুর একটা হাঁটি, আর না হলে ওই পুরানা যে ঝাড়ু আছে, হ্যাঁ ওই ঝাড়ু একটা মুখে করে নিয়ে তারপর যাইতে হয়।
এবং আপনি বলছিলেন যে একে ছাড়ানোর পরেও পরে আবার এসেছিল, হ্যাঁ, আবার আসছিল। আবার ছাড়িয়েছেন আপনি। তখন আমি তখন তো যাওয়ার পরে বলতেছি যে কি আমি চলে যাবো, ঠিক আছে যখন চলে যাবি কি নিয়ে যাবি সেটা বল। অনেক কষ্ট দেওয়ার পরে সে বলছি আমি আমার 3টা থিওরি আছে, একটা হলে একটা ঝাড়ু নিতে হবে, আর নাহলে গরুর হাড্ডি নিতে হবে, আর না হয় যাদেরকে জিন ভূতে আসর করে, জিন বলতে তো আসলে কিছু ভূত বলতে কিছু, যারা জিনের ভিতরে শয়তান, মানুষের ভিতরে এরকম যারা এই সন্ত্রাসী বা হাইজাকারী চিন্তাকারী, ওদের ভিতরে যেরকম খারাপ থাকে জিনের ভিতরে ওরকম একটা খারাপ থাকে আছে, ওদেরকে আমরা ভূত বলে থাকি আর কি। যখন বলতেছে যে ঠিক আছে আমি ঝাড়ু কামড় দিয়ে নিয়ে যাবো, তখন নিজেই খাটের উপর থেকে লাফ দিয়ে উঠছি, ওইটা ঝাড়ু একটা কামড় দিল, দরজার সামনে এসে হট করে হয়ে গেল, তখন ছাড়ে চলে গেল। পরের দিন আবার আসলো, কিবার আবার আজকে আবার কেন আসলে, আমি তাকে পছন্দ যাবো না। তখন আমি চিন্তা করলাম তার সাথে শরীর বন্ধ একটা তাবিজ দিতে হবে, তাকে বললাম যে সরষের তেল দিতে হবে, তাবিজ দিতে হবে। তখন তাবিজ দেওয়ার পর থেকে নিয়ে আল্লাহর মেহরবানি পর দেওয়া চলে গেল, আর আসে নাই। আমি একটা লাশ যে এখানে পাওয়া গেছে অনেক, প্রায় দিন লাশ পাওয়া যেত প্রায় প্রতি বছর। এখন আপনার এই যে আমাদের নবীনবাগ মসজিদের উত্তর পাশে একটা ঝিলের মতো এখানে আছে, এখানে এখনো প্রতি বছর 1-2টা করে লাশ পাওয়া যায়, এখনো পাওয়া যায়। এখনো পাওয়া যায়। গত বছর একটা ছেলে পাওয়া গেছে, মাছের 5 আছে, যেভাবে হোক এখানে হয়তো বয়স্ক হোক বা ছেলে হোক এখনো একটা লাশ পাওয়া যায়। গত বছর একটা ছেলে পাওয়া গেছে, মারা গেছে 6-7 বছর বয়সের। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আমরা আবারও ফিরে আসবো। প্রথম অতিথির কাছে ফাইজা আছেন আমাদের সঙ্গে এবং তার কাছ থেকে আমরা তার ঘটনা শুনবো। ফাইজা, আপনি একটু প্লিজ বলেন যে আপনি কোথা থেকে এসেছেন? আমি কাকরাইল থেকে এসেছি। কাকরাইল থেকে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে আজকে আপনার এখানে এসে? জায়গাটার আসার পর থেকে কেমন যেন লাগছিল আর কি, যে খুবই আনইউজুয়াল একটা প্লেস। এখানে মানে একটু ভয় পেলে বেশি ভালো লাগছে, তাই না? আমি তো গাড়ি থেকে নামতে চাচ্ছিলাম না। আচ্ছা, ওকে, আমরা শুনি আপনার ঘটনা, আপনার জীবন ঘটে যাওয়া ঘটনা শুনি আমরা। আচ্ছা, তো আমার যে ঘটনা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে আমার যখন আমি ঘুমাই, আমার রুমে সবসময় লাইট জ্বালিয়ে আমি ঘুমাই, কারণ আমার একটু মানে অন্ধকারের ফোবিয়া আছে। তো ছোটকাল থেকে আমি লাইট জ্বালিয়ে ঘুমাই। আর কয়েকদিন আগে যেটা হয়েছে যে কয়েকদিন আগে আমার রুমে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, অ্যারাউন্ড 12টার দিকে। ঘুমিয়ে যাওয়ার পর 4টার দিকে আমার মনে হলো যে আমার ঘুমটা একটু হালকা হালকা হওয়া শুরু হলো। তখন আমি তাকিয়ে দেখলাম যে আসলে এমনি ঘুম ভেঙে গেছে। তখন আমি চিন্তা করছিলাম যে কেন ঘুমটা ভাঙলো। তারপর আবার একটু চন্দ্রার মতো আসা শুরু করলো। তখন মনে হলো যে আমার মাথার নিচ থেকে বালিশটা সরে যাচ্ছে। তো মনে হচ্ছে কি কেউ টান দিচ্ছে বা নাকি এমনি সরে যাচ্ছে? মনে হচ্ছিল যে মানে সরে যাওয়ার কথা না, এইভাবে মানে মনে হচ্ছিল আসলেই যে অন্যরকম আর কি একটা ফিলিং। তো আমি ভাবলাম এটা হয়তো মনের ভুল, হয়তো তন্দ্রার মতো হয়ে আসছে, এই জন্য আমার এরকম মনে হচ্ছে। কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম যে আবার সেম ভাবে বালিশটা টান লাগছে। তো এবার মনে হলো যে একটু জোরেই টান লাগলো। আমি এপাশ ওপাশ তাকালাম, মানে আউট অফ কিউরিওসিটি। এটা তো মানে এরকম একটা হলে রাত্রেবেলা 3-4টার দিকে আমি কি মনে করে আমার পায়ের দিকে তাকালাম। তাকিয়ে দেখলাম যে বিছানার পাশে আমার মা একটু পূজা হয়ে দাঁড়িয়ে আছে। আপনার নিজের মা পূজা হয়ে দাঁড়িয়ে আছেন? উনি পূজা হয়ে দাঁড়িয়েছে আমার মানে পায়ের কাছাকাছি। তো তখন আমি চিন্তা করলাম যে আম্মু এত রাতে এখানে, আম্মুকে শরীর খারাপ নাকি। তারপর দেখি যে আম্মুর মুখে হচ্ছে উনি কি রেগুলার এমনিতে মাঝে মাঝে খোঁজ খবর নিতে আসেন ঘরে? না, আম্মু কখনো আমার রুমে আসে। তার মানে প্রথম সেই দিনই আপনি দেখছেন আপনার আম্মু হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আর যদি আমার আব্বু আম্মু কখনো কেউ অসুস্থ থাকে তখন হয়তো মানে এসে আমাকে ডাকে, কিন্তু এটা খুবই আনইউজুয়াল, মানে আসে না খুব একটা। যেহেতু পুজো হয়ে দাঁড়িয়েছিল আমি ভাবলাম যে আম্মুর হয়তো কোমরে ব্যথা ওর সামথিং, এই জন্য এসে আমাকে ডাকছে। কিন্তু আমি দেখলাম যে মুখে হচ্ছে আম্মুর ওড়না দেওয়া, শুধু একটা চোখ দেখা যাচ্ছে। আচ্ছা। তো আমি আম্মুকে বললাম, আম্মু কি হলো, তোমার কি মানে তোমার কি শরীর খারাপ অর এনিথিং? দেখি কোনো রিপ্লাই নাই, ঠিক আমার দিকে স্ট্রেট তাকিয়ে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম, মা তোমার কি হয়েছে? দেন দেখি কোনো মানে রিপ্লাই নেই, জাস্ট স্ট্রেট তাকিয়ে আছে। তখন আমার মনে হয় যে এটা তো আম্মু না, মানে আম্মুর মতো চোখ না। হ্যাঁ, এটা আম্মুর চোখ না। এন্ড এভাবে আনইউজুয়াল ভাবে তাকে আমি মেক শিওর করেছি যে আমি ঘুমাচ্ছি না। আমি তাকালাম, কিছুক্ষণ তাকানোর পর আমি
এত ভয় পেয়ে গেছিলাম যে কি করব চিন্তা করছিলাম। তারপরে আমি জাস্ট বন্ধ করে ভয়ে চোখ বন্ধ করে আমি জাস্ট আয়াতুল কুরসি পড়লাম, পরে তাকিয়ে দেখি যে কিছু নাই। আর পুরা রুমের মানে এনভায়রনমেন্টে এমন হয়ে গেছে যে মনে হচ্ছে যে আসলে খুব লাইক ভারী ভারী টাইপের, লাইক খুবই ভয় লাগছিল। মনে হচ্ছিল যে এখন আমি আর ঘুমাতেই পারবো না। আচ্ছা, এবং ওই বাসায় তো কয়েকদিন পরে আপনার সাথে আরেকটা ঘটনা ঘটলো, তাই না? মানে আপনার সাথে এবং আপনার আম্মুর সাথে একই সাথে ঘটেছে ঘটনা হ্যাঁ। অলমোস্ট। আচ্ছা, কি হয়েছিল? এটা আরো আগের কাহিনী, মানে আচ্ছা, এটা আগের কাহিনী। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা হয়েছিল যে আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে যমুনা রিসোর্টে গিয়েছিলাম ঘুরতে, একটা ডে লং একটা পিকনিক টাইপের ছিল। সব ফ্রেন্ডরা মিলে গিয়ে সারাদিন আমরা সব অ্যাক্টিভিটি শেষ করে সন্ধ্যার সময় আমরা গাড়ি করে ফেরত আসবো। তো সব প্যাকিং গাড়িতে ব্যাগ উঠানো হচ্ছিল, আর আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে হেঁটে হেঁটে একটা মানে অনেক দূর চলে গিয়েছিলাম। আর ওখানে তো অনেক জঙ্গলের মতো আছে একটা সাইডে, তো আমরা হাঁটতে তো ওই পর্যন্তই চলে গেছিলাম। ওটা একদম সন্ধ্যার টাইম হয়ে গিয়েছিল, মানে আজান মাগরিবে আজান পড়বে এরকম। তো হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ডটা বলে যে জায়গাটা কেমন জানি লাগছে, আমরা ব্যাক করি বলার পর আমারও মনে হলো যে কি জন্য একটা মানে অস্বস্তি লাগছিল আর কি ওই জায়গাটা থাকতে। তারপর আমরা ব্যাক করলাম, ব্যাক করার মোমেন্টে সে আমাকে বললো যে আমি আর নাকে কোনো স্মেল পাচ্ছি না। হঠাৎ করে? হ্যাঁ, ওর এই সেন্সটাই মানে কাজ করছে না, কোন স্মেল পাচ্ছি না, কেমন যেন মানে ওর কাছে উদ্ভট লাগছে। আর আমারও কিরকম আন্টিজল লাগছে। আর তারপরে আমরা ব্যাক করলাম বাসায় ব্যাক করার পর যে যা বাসায় চলে গেলাম। ওই দিন রাতেই আমি যখন ঘুমাতে গেলাম তখন মানে হঠাৎ করে কারেন্ট চলে যায়। আচ্ছা, শুয়ে পড়ার পর কারেন্ট চলে যায়। দেন আমার তো এমনি অন্ধকারে ফোবিয়া আছে, আর আমি মানে অন্ধকারে কিছুক্ষণ থাকতে পারি না। হ্যাঁ, অন্ধকারে কিছুক্ষণ থাকতে পারি না, আমার খুব ভয় লাগা শুরু করলো। আমি দৌড়ে রুম মানে বেড থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখি পুরা বাসায় কারেন্ট আছে, আমার রুমে কারেন্ট নেই। আচ্ছা, তো আমি দৌড়ে আম্মুর কাছে গেলাম। যাওয়ার পর আম্মু চেক করে দেখলো যে সুইচ বোর্ডের ওখানেও সব জায়গায় সব ঠিক আছে, কিন্তু আমার রুমে কারেন্ট নেই। পরের দিন এটা নিয়ে আবার মানে আম্মু চেক করালো, মিস্ত্রি ডেকে এনে। তারপরের দিন রাতেও আবার যখন ঘুমাতে গেলাম কিছুক্ষণ পরে দেখি যে আবার মানে সেম অবস্থা, মানে কারেন্ট চলে গেল। আচ্ছা, এন্ড এভাবেই আর কি ওই দিন পরে আবার বের হয়ে দেখি যে এরকম পুরো বাসায় কারেন্ট আছে, আমার রুমে শুধু কারেন্ট নেই। মানে এরকম কয়েকদিন হওয়ার পর আমি আর নিজের রুমে আর ঘুমাই না, আম্মুর সাথে ঘুমাই। তো এরকম ভাবে কয়েকদিন যাওয়ার পর আমি খুব মেন্টালি ডিস্টার্ব হয়ে যাই যে এখান থেকে আসার পর মানে যমুনা রিসোর্ট থেকে আসার পর থেকে আমার সাথে এরকম হচ্ছে। আর আমার ওই ফ্রেন্ডেরও সেম অবস্থা যে ও আর কোনো স্মেলই পাচ্ছে না। তো এরকম অবস্থা হওয়ার পর আমি একটু ডিস্টার্ব হয়ে যাই। আর কয়েকদিন পর আমি আমার ইউনিভার্সিটিতে যাই। তো আমার আম্মু এটা হচ্ছে আমার আম্মুর সাইডের কাহিনী। যে একদিন আমি নর্সাতে গেলাম, যাওয়ার পর হচ্ছে আম্মু গাড়ি পাঠায়নি। তো যেটা হয়েছে যে আমি আম্মুকে ফোন দিয়ে বললাম যে আম্মু তুমি গাড়ি পাঠালেন কেন? তো আম্মু বললো যে তুমি তো বাসায় বসে বসে পেন্টিং করছিলে, আমি দেখলাম। তুমি তোমার রুমে না, তুমি তো নর্সাতেই যাও নাই। তখন বাসায় এসে শুনলাম যে আম্মু নাকি আমার রুমে এসেছিল, এসে দেখে যে আমি পেন্টিং করছি, কিন্তু আমার সাথে কথা বলছে এসে, কিন্তু আমি কোনো রিপ্লাই দেইনি। কিন্তু যখন দেখলো যে আমি বাসায় আছি তখন আমার জন্য আর গাড়ি পাঠায়নি, হয়তো ভেবেছে যে আমি ক্লাস মিস দিয়ে। হ্যাঁ, ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী অতিথি আছেন আমাদের সাথে, এবং তিনি হচ্ছেন নাবিল, গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজের একজন তিনি, এবং তিনি আমাদেরকে একটা স্টোরি শেয়ার করবেন। আপনার নামটা নাবিল আমরা জানি, আপনি কোথা থেকে এসেছেন একটু যদি বলুন। জি, আমি বেরি রোড থেকে এসেছি। ওকে, আমার ঘটনাটা বেসিক্যালি হচ্ছে আমি তখন কলেজ ফার্স্ট ইয়ারে অথবা সেকেন্ড ইয়ার, আমার ঠিক মনে পড়ছে না, পড়ি। তো আমি তখন কলেজের পরে সবসময় কোচিং ক্লাসেস করতাম। আর যখন কোচিং ক্লাসেসটা করতাম তখন বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা 8টা, 8:30 বা 9টা বাজতো। আমি যখন একদিন বাসায় আসি হঠাৎ করে, আসার পরে আমি আম্মুকে বলি যে মা আমার খুব খারাপ লাগছে, আমি আজকে পড়ালেখা করবো না, বা আমি আজকে বেশিক্ষণ জাগবো না, আমি ঘুমিয়ে যাবো, আমি ডিনার করবো না। তো আমার আম্মা বললেন যে আচ্ছা ঠিক আছে ফাইন, ঘুমাও। এরপরে আমি যখন ঘুমাতে যাই তখন আমার কেন জানি হঠাৎ মনে হচ্ছে যে আমার শরীরটা মনে হয় একটু খারাপ লাগছে। আচ্ছা, হঠাৎ করে আমার 12:30 বা রাত 1টার দিকে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি দেখি যে আমার প্রচুর জ্বর বা গা জ্বলছে এরকম লাগছে। তখন আমি আমার রুম থেকে আম্মুকে ডাক দিই, আম্মু দৌড়ে আসেন,
আসার পরে থার্মোমিটার নিয়ে আসলেন আমার জ্বর চেক করার জন্য। তো চেক করে উনি দেখলেন যে আমার প্রায় 106 ডিগ্রি জ্বর, যেটা আগে কখনো আমার আসলে হয় নাই। তো আমি বুঝছিলাম কিছু একটা উইয়ার্ড। তখন আমার আম্মা বললেন যে এত জ্বর আসছে, তোমাকে কি হসপিটালে নিবো, ডক্টরের কাছে নিবো? তখন সবাই বললো যে না, আপাতত ফার্স্ট এইড হিসেবে দাও, মাথায় পানি দাও। তখন আম্মু ওয়াশরুমে গেলেন বালতি আর আনার জন্য পানি। তো পানি নিয়ে আসার পর যখন নিয়ে আসলেন তখন বাথরুমের লাইটটা অন ছিল। আমি সব ক্লিয়ারলি দেখছিলাম তখন যে বাথরুমে একটা মহিলা দাঁড়ানো, পুরা ব্লু একটা শাড়ি পরা, এবং আপনার চোখের সামনে দেখতে আমার চোখের সামনে ব্লু শাড়ি পরা, এবং ওই মহিলাটা খুবই সুন্দর ছিল, মানে অসাধারণ টাইপের সুন্দর। আচ্ছা, আমি এরকম মহিলাকে কখনো দেখিনি, এবং সে আমার দিকে তাকিয়েছিল। পরে আমি যখন আম্মুকে বললাম যে মা দেখো ওখানে একটা মহিলা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, তখন আম্মু বলছে ওখানে কিছু নাই। ভাবলাম যে বাথরুমের ভিতরে ঢুকে গেল, তুমি যাও পিছনে গিয়ে দেখো। পরে আম্মু বাথরুমের ভিতরে ঢুকলো, ঢুকে বলতেছে যে না না এখানে আসলেই কিছু নেই। তো তখন আমার সারা রাত জ্বর ছিল 106 ডিগ্রির মতনই। সকালে ঘুম থেকে উঠলাম তখন হঠাৎ করে আমার জ্বর চলে গিয়েছে। জিনিসটা আমার কাছে খুব উইয়ার্ড লেগেছে। এবং আরেকটা জিনিস কি, যে অনেকে বলতে পারে হ্যালোসিনেশন বা এটা স্বপ্ন, কিন্তু স্বপ্ন বেসিক্যালি কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়। আর আমি কিন্তু কালারটা দেখেছিলাম যে সে ওয়্যারিং এ ব্লু শাড়ি। ইট ওয়াজন্ট আ ড্রিম। অফারটি পেতে ডায়াল করুন *111 *29# নম্বরে। ওয়েলকাম ব্যাক। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM এবং আমি রাসেল আছির সাথে। আর চলছে এই মুহূর্তে ভূত এফএম। আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আমরা ঢাকার বাইরে এসেছি, আমরা যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে গোরান মাদানির ঝিল, এবং একটু আগে একটা ঝামেলা হয়েছিল যার জন্য আমরা নাবিলের ঘটনার মাঝামাঝি থেকে হঠাৎ করে আপনাদেরকে আর শোনাতে পারিনি। আমরা আবার নাবিলকে এসেছি। নাবিল, আপনি হঠাৎ করে উঠলেন এবং উঠে দেখলেন যে বাথরুমের ভেতরে নীল শাড়ি পরা একজন, রাইট? জি রাসেল ভাই, ভিতরে দেখলাম যে নীল শাড়ি পরা একজন মহিলা। আমি কখনো এরকম অদ্ভুত সুন্দর টাইপের মহিলা কখনো আগে দেখিনি, খুব ডিফারেন্ট টাইপের ছিল। আচ্ছা। আর আমি ঠিক তখনই রিয়াক্ট করি এবং আমি আমার মাকে বলি যে আম্মু বাথরুমে একজন মহিলা আছে, তুমি দেখো। তখন আম্মু দৌড় দিয়ে বাথরুমে গেলেন, গিয়ে আমার দিকে তাকিয়ে বলছেন যে না এখানে কেউ নাই, তুমি ভুল দেখেছো, এখানে কেউ নাই। তখন বলছে না তুমি দেখো, সে আমাকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বাথরুমে ঢুকেছে। তো আম্মু আবারও চেক করে বললেন যে না এখানে আসলেই কিছু নেই। জিনিসটা আমার খুব মানে ভয়ঙ্কর লেগেছে এবং ওই রাতে আমি ঘুমিয়ে যাই। তখন আমার 106 ডিগ্রি জ্বরই ছিল, সারা রাত ছিল। সকালে উঠার পরে হঠাৎ করে দেখি যে আমার একটুও জ্বর নেই, আই ওয়াজ ফিলিং ওয়েল। এবং পরবর্তীতে আমি মানে বুঝতে পারি যে জিনিসটা আসলেই রিয়েল ছিল, কারণ স্বপ্ন সাধারণত ব্ল্যাক এন্ড হোয়াইট হয়, কালার বোঝা যায় না। আর সিন্স আমার আপু আমার সাথে তখন কথা বলছিলেন এবং আমি আমার ফুল সেন্স ছিলাম, সো ঘটনাটা আসলেই সত্যি ছিল এবং আমার চোখের সামনেই হয়েছে জিনিসটা। এবং এই বাসায় এর আগে এরকম কোন ধরনের ঝামেলা কখনো হয়নি? না ভাই, এরকম আগে কখনো হয়নি এই বাসায়। ওকে, ফাইন। আপনি পরে থেকে কারোর সাথে ডিসকাস করেছিলেন বা জানতে চেয়েছিলেন যেটা কেন এরকম হলো? জি ভাই, বিষয়টা আমি আমাদের ফ্যামিলির একজন খুব সম্মানিত ব্যক্তি আছেন, পিট টাইপের, ওনার সাথে আমি শেয়ার করি। উনি বলেন যে দেখো জিনিসটা আসলে আছে, এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা ডিফাইন করতে পারি না, আমাদের চোখের সামনে আসে, ধরা পড়ে, কিন্তু কখনো কোনো হার্ম করে না। তোমার সামনেও এরকম কিছুই এসেছিল যেটা তোমাকে হার্ম করে নাই, হয়তো তোমাকে পছন্দ করেছে বা তোমাকে সে ক্ষতি করতে চায়নি বা অন্যভাবে হয়তো ক্ষতি করেছে, তুমি বুঝো নাই, কিন্তু জিনিসটা চলে গিয়েছে, এখন আর তোমার সাথে জিনিসটা নাই। ওকে, অনেক ধন্যবাদ। আমাদের এইখানে এই এলাকার একজন রয়েছেন এবং তিনি হচ্ছেন জ্যোৎস্না আক্তার বেবি, এবং তিনি আমাদেরকে বলবেন। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এই এলাকার ঘটনা জানতে চেয়েছিলেন, তো আমি একটু শুনি যে এই এলাকা নিয়ে এত বদনাম আমরা শুনি, কি এই এলাকার ঝামেলাটা কি একটু যদি আমাদের বলতেন। আসলে মূলত এই এলাকাটা হলো গিয়ে একটা লো ল্যান্ড ছিল, একটা সময় পুরো এলাকাটা লাল জমি, যেটাকে বলা হয় দিলের জমি। এটা একটা সময় ঢাকার একটা বিলেজ সাইট ছিল, যেটা খিলগাঁও ফ্লাইওভারের পর থেকে আস্তে আস্তে ডেভেলপ করে এটা একবারে পিছনে চলে আসছে। আমার এই জায়গাটা 1964 সনে আমার শ্বশুর কিনছেন, আমরা ডেভেলপ করছি এটা 88-89 দিকে। আমি 89 মাটি টাটি ফেলে আমি 90-তে চলে আসছি, 26 বছর হবে প্রায়। তো আমি যখন এলাকাতে আসছি তখন এই এলাকার অবস্থা ছিল, যে রাস্তা দিয়ে আপনারা আসছেন 1 নম্বর বাড়ির কোনা, এই রাস্তাটা ছিল দুইটা মানুষ একটার পর একজন উঠলে যেমন 10 ফিট নিচে, এমন অবস্থা, ঝোপ, অন্ধকার,
লাইট ছিল না, এবং ঝিলটা তৈরি হয়েছিল মূলত এটা মাটি কেটে ঢাকা যে স্টেডিয়ামটা, এই ঝিলের মাটিটা যেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম করা হয়েছে ওখানেই ভরা হয়েছে। এবং কিন্তু এই এলাকা নিয়ে এত কথা শোনা যায় না, এলাকা কি মানে ঝামেলাগুলো কি ছিল? সাধারণত আমরা কি এটা কি দেখা সবাই যায় জানি এখানে? যে বিল এরিয়াটাই ঝামেলাটা বেশি থাকে, মানে জিন অথবা আমরা ভূত বলতে যেটা আখ্যা দেই সেটা কি এখানে আছে? এরা তখন থেকে ইভেন এখনো আছে। যেটা আমি প্রথমে অনুভব করি, এটা আপনার 2004-এ আমার ছোট ছেলে তখন 2 মাস বয়স। আমি সামাজিক কাজ করি এবং এলাকায় কোনো ঝামেলা হলে আমাকে বের হইতে হয়। অনেক সময় আমি একটু ছোটবেলা থেকে একটু সাহসী, যেহেতু আমি খুলনায় বড় হয়েছি, মফস্বল শহরে গ্রামে, আমার ওই সাহসটা আছে। কেউ রাত্রে আওয়াজ হলে আমি বের হয়ে যাই, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে যে কেউ বিপদে পড়লো কিনা। স্কুল লাইফ থেকে আমি সোশ্যাল ছিল। তো একদিন আমি রাত্রে দেখি যে আমার মনে হলো তখন চতুর্দিকে পানি। আমাদের এই এলাকা ওই বন্যার সময় অথবা বর্ষা হলে জোয়ারের পানিটা চলে আসতো এদিকে, টঙ্গী এরিয়াটা পুরা এরিয়া মনে হতো যে আমাদের বাড়িগুলি নদীর মাঝখানে একটু একটু করে যে ঘরগুলো এমনই লাগতো। তো তখন আমরা চলাফেরা করতাম শাখো দিয়ে। শাখোটা ছিল একটা শাখো ক্রস করে, ডাবল না, ওখান থেকে। তো 4টা শাখোর মুখ যেখানে আসছে কর্নারে বাড়িটা ছিল আমার। আমি বের হয়ে আমার মনে হইলো যে 2টা ছেলে এবং একটা মেয়ে। আমি আমার বাসার গেট খুলে দেখছি যে 2টা ছেলে একটা মেয়ে কথাবার্তা গুম 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 চেঁচামেচি করতেছে। কিন্তু সিচুয়েশনটা মনে হলো হয়তো আমি ভাবছি যে হয়তো এটা গার্মেন্টস থেকে কাজ করে আসছে, মেয়েটাকে একটু ডিস্টার্ব করতেছে। কিন্তু আসলে বিষয়টা আমি পরে পরিষ্কার হলাম যে এটা ভুল। যেহেতু আমি ওইভাবে বিপদগ্রস্ত মানুষের হিসেবে বাইর হই, আমাকে ওইটা করে অবস্থার উপর যে আসলে ওখানে কেউ ছিল না, আসলে ওটা অন্য কিছু ছিল। আচ্ছা। আমি যখন ওদেরকে দেখলাম, আমি আমার দরজার থেকে ওরা যেখানে দাঁড়িয়ে ছিল এখানে আসার থেকে বেশি হলে আমার 3টা মিনিট সময় লাগছে। আমি জোরসে জোরসে চলে আসছি। আমি যত আসতেছি তত দেখছি ওরা ঝিলের দিকে যাচ্ছে, আওয়াজগুলি দূরে, যত যাচ্ছি আওয়াজগুলো দূরে যেতে যেতে এক পর্যন্ত আমি ওদের ওখানে গিয়ে আমি ডানে দেখলাম শাখো খালি, বামে খালি, সামনে খালি, আর আরেকটা তো আমি নিজেই দাঁড়ানো বাসার থেকে যেটা সংযোগ ছিল। তো তখন আর আমি কাউকে পাই নাই। রাতটা ছিল তখন প্রায় 2টা, আর এটা এরকম 10-20 হবে। তখন আমার আম্মা আমাকে পিছন দিয়ে ডাক দিয়ে বললো, তুমি এত রাত্রে এখানে কেন? আমি বলছি, আম্মা মনে হলো যে কারা জানি। আম্মা ওখানে অনেক কিছু দেখছে, উনি বলছে যে কারা, এটা তো তুমি বুঝতে পারছো, তুমি যেহেতু এগুলি করো তোমাকে ওইভাবে শব্দ করে বের হয়ে নিয়ে আসছে, বাচ্চা ছোট আর বের হয়েও না। আমি চলে আসি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের টিমের সাথে এসেছেন আহমেদ বাবু, আমরা তার কাছে যাব এবং তার একটা ঘটনা শুনবো। আপনি যে ঘটনাটা বলবেন সেটা কি? আচ্ছা, তার আগে শুনি যে কেমন লাগছে এখানে এসে আপনার কাছে। ভাই ভালো লাগছে, বেশ মানে ডিফারেন্ট টাইপের। কিন্তু আমরা বেশ আসলে সময় পাইনি, আমরা আসলে এসে পৌঁছেছি আপনি জ্যামে পড়েছিলেন, এমন সময় এসে পৌঁছেছেন যে মানে খুব একটা কিছু দেখা হয়নি। তবে যখন নামলাম তখনই বেশ আপনার অন্ধকার লাগছে, মানুষজন খুব একটা স্ক্যাটার্ড কিছু মানুষ, আর মানে জায়গাটা সম্বন্ধে বেশ কিছু খুব আশেপাশে বাড়িঘর থাকলেও জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকা, স্ক্যাটার্ড অবস্থা সব। সেটাই। এবং মানে বেশ আপনার একটা ভৌতিক এনভায়রনমেন্ট। আরো যখন শুনলাম যে ঝিলের ব্যাপার, আমরা সবচেয়ে আমার আজব লেগেছে যে ঝিলটা নিয়ে এত কিছু শুনছি, সেই ঝিলটা তো অনেকটাই ভরাট করা হয়েছে, সেই ঝিলের ওপরে দাঁড়িয়ে ইনফ্যাক্ট আমরা কথা বলছি। আমরা এখন সেই ঝিলের ওপরে আছি। সেটাই বললো যে এখানে নাকি ঝিল ছিল, বেশি দিন না, 3-4 বছর আগে কথা। সেটাই। যাই হোক, আমরা যে ঘটনাটা শুনবো সেই ঘটনাটা কোথাকার? এই ঘটনাটা রাসেল ভাই, এটা হচ্ছে আপনার উত্তরবঙ্গ ওই এলাকার, এবং যিনি বলেছেন ঢাকায় থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা, শুনি আমরা ঘটনা। আচ্ছা, তো তখন যে বলেছে তার নামটা আমি ছদ্মনাম করে দিচ্ছি, মানে সে বলতে চায় না। আচ্ছা, ধরে নিলাম যে শিউলি নামে একজন এই কাহিনীটা আমাকে বলেছে। তো সে যখন ইউনিভার্সিটির 2nd ইয়ারে পড়ে, তখন তার একজনের সাথে রিলেশন হয় আর কি। দে বিকাম গুড ফ্রেন্ড, অ্যান্ড দেন দে বিকাম লাইক বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড।
এবং বেশ কিছু সময় পারের মধ্যে তাদের রিলেশনশিপ বেশ স্ট্রং হয় এবং তারা ফিল করে যে আমাদের বিয়ে করা দরকার। বাট ওদের বাসায় মেনে নেয় না জিনিসটা, বাসায় কাউরি মেনে নেয় না। তো ওরা যেটা করে আপনার বাসা থেকে পালিয়ে যায় আর কি, বাসায় পালিয়ে যায় মানে চলে যায় ওখান থেকে। তো চলে যাওয়ার মতো মানে তাদের মানে অ্যাফোর্ডেবিলিটি ছিল না যে ঢাকা শহরে সাস্টেইন করার মতো। তো যেটা হয় যে ওই ছেলের যে মামার বাড়ি ছিল সেটা উত্তরবঙ্গে একটা জায়গায়, সেখানে একটা বাসা, সেখানে মানে ওরা মুভ করে যায় আর কি। এবং মামার বাসাটা, যেটা মামা বিদেশে থাকেন এবং বাসাটা আপনার বেশ খালি অবস্থায় থাকে এবং ওখানে কোনো অ্যাবান্ডেন্ট টাইপের আর কি, মানে কোনো কেয়ারটেকারও নেই বাসাটা উঠতে হবে। তো যাক, বাগান বাড়ি টাইপের, গাছপালা আছে, তালা মারা থাকে এবং কোন একজনের কাছে দায়িত্ব আছে সে বাসাটা সপ্তাহে একবার খুলে বা এরকম কিছু একটা। বাসার ভেতরে ওয়েল ফার্নিশড, ফার্নিচার টার্নিচার সব আছে। তো এরকম অবস্থায় ওই বাসাটা যে ওনার বুঝে নেয়, ওনার থাকার জন্য ব্যবস্থা করে। তো বেশ দিনের বেলা ওই ওর যে হাজবেন্ড ছিল সে বাইরে যায় কাজকর্ম আরো বিভিন্ন জিনিস খোঁজার জন্য বা তার প্রয়োজনে। ওই শিউলি বাসায় থাকতো বেশিরভাগ সময়। তো একদিন দুপুরে, প্রথম দিকেই কিছুদিন পর দুপুরে, তো ঠিক ধরেন 11টা-12টা এরকম একটা সময় ও ছাদে ওঠে। তো ছাদটা ছিল গাছপালা, আশেপাশে বেশ গাছপালা ছিল, মানে ছায়া, একটা বিশাল একটা ছায়াময় পরিবেশ হয়ে যায়। তো ছাদে ঘুরতে ঘুরতে সে ফিল করে যে মনে হচ্ছে তার পেছনেও কেউ হাঁটছে। তো ফার্স্ট ফিল করে, যেহেতু সে শহরে মানুষ হচ্ছে, অতটা মানে আপনার ভয় পায় না সহজে জিনিসপত্র, বাসায় কিন্তু সম্পূর্ণ একা থাকার কথা। তো ফিল করে হয়তো এই গ্রামের কোনো মানুষ বা কেউ তার সাথে এসছে। তো পেছন ফিরে দেখে কেউ নাই, বেশ ফাঁকা। তো স্পষ্ট বোধ করে যে ওর পিছনে কেউ হাঁটছিল, মানে কেউ একজন হাঁটছিল। তো যাক, সে আস্তে আস্তে করে কি ছাদ থেকে নেমে চলে আসে বাসার ভেতরে। তো আসার পরে সে আবার শুনতে পায় যে ছাদের ওখানে কথা বলছে কে জানি, মনে হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলছে, ফিস 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 শব্দ হয়। তো যাক, তখন ওর কাছে একটু অস্বস্তি লাগে এবং ব্যাপারটা সে তার হাজবেন্ডকে বলে আসলে। হাজবেন্ড বলে, ইটস ওকে, এটা তোমার মন ভুল, বা অন্য আশেপাশে কেউ কথা বলছিল, এইসব শব্দ তুমি শুনছো। তো থাকতো ওখানে। তো যতক্ষণ সে আর তার হাজবেন্ড ওই বাসায় থাকতো তেমন কিছু আর কি ওখানে এক্সপিরিয়েন্স করতো না, যেটা মানে ওদের এক্সপিরিয়েন্স হতো না। এই ধরনের কথাবার্তা বা চলাফেরা শব্দগুলো সে পেতো যখন সে একলা থাকতো এখানে। তো এবং ওর মধ্যে কিছু পরিবর্তন আসা শুরু করে দেয় ওখানে থাকতে থাকতে। যেমন সে কিছু মানে অ্যাবনর্মাল অ্যাক্ট করে, অকারণে হাসাহাসি করে। তারপর দেখা যাচ্ছে ব্যবহারেও একটা আচার আচরণে চেঞ্জ চলে পরিবর্তন আসে, যেটা নাকি ওর হাজবেন্ড ধরতে পারে। তো ওর হাজবেন্ড মনে করে যেহেতু ফ্যামিলি থেকে দূরে, সবকিছু থেকে দূরে, তার মধ্যে একটা মানে ডিফারেন্স তৈরি হয়েছে, তার বিহেভিয়ারাল ডিফারেন্স, হ্যাঁ, যেটা নাকি তার পার্সোনালিটিটা ডিফারেন্ট হয়ে গেছে এরকম ভাবে। তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার যেটা, যে ওর হাজবেন্ড যেটা ফাইন্ড আউট করে যে ও রাতের বেলা একদিন দেখে যে মানে সে বিছানায় নাই আর কি, বিছানায় নাই। তো হাজবেন্ড তাকে খোঁজে আর কি। তো খুঁজতে খুঁজতে যেটা যায়, যে দেখে যে তার ওয়াইফ আপনার ডাইনিং স্পেস, মানে যেখানে ডাইনিং স্পেস না, একটা খাওয়ার ঘর ছিল সেখানে, তো সেটার পাশে বসে বসে সে আপনার চাল, যে কাঁচা চাল, সেটা খাচ্ছে, মানে নর্মাল চাল, ভাত না সেটা। তো ও যায় সামনে, যে বলে, কি তুমি কি করতেছো এখানে? দেখে চাল হাতের মুঠে খাচ্ছে। তো তাকে ধাক্কা দেয়, তখন দেখতে ঘোর ভাঙে, মানে সে ঘোরের মধ্যে ওখানে বসে বসে চাল খাচ্ছে কটমট কটমট করে। তো হাজবেন্ডের কাছে ব্যাপারটা খুব অড লাগে যে এরকম আচরণ কেন করছে। তো এরকম পরবর্তীতে কয়েকবারই রিপিটেডলি এরকম হতে থাকে। তার আচরণ বিভিন্ন কিছু, ঘুমের ঘরে হাঁটে, ঘরের দিকে যায়, ওদিকে যায়। হাজবেন্ড বেশ চিন্তিত হয়ে যায় যে ওর মধ্যে চেঞ্জ গুলা কেন আসতেছে। তো একদিনকার কথা, যেদিন মানে হাজবেন্ড বেশ মানে ওয়ারিড হয়ে যায়, যে দুজন ঘুমিয়েছিল, হঠাৎ করে সে দেখে যে তার যে বারান্দা, সেটার মধ্যে সে শোনে ফিস ফিস শব্দ, ওনাদেরকে কথা বলতেছে। তারপর সে দেখে একটা ছায়ার মতো, অন্ধকারের মধ্যে, মানে বেশ আপনার বোঝা যাচ্ছে গাঢ় অন্ধকার। আসলে ভাই এরকম জিনিস আমিও দেখেছি, আপনাকে আমি বলেছি অতীতে, হ্যাঁ, মানে এই জন্য ওনার বর্ণনা আমি আরো রিলেট করতে পারতেছি, যে আপনার অন্ধকারের মধ্যে আরো গাঢ় অন্ধকার, রাইট, আমরা এটা বেশ কয়েকবার, এবং আমার নিজের চোখে জিনিস দেখা অতীতে। তো এরকম একটা জিনিস দরজা থেকে ঢুকলো, এক মানুষের একটা শেপ, বেশ লম্বা একটা ছায়া, হেঁটে হেঁটে আসলো তার ওয়াইফের পাশে এসে, মনে হলো যে তার ওয়াইফের উপর শুয়ে পড়লো এবং মিলিয়ে গেল ছায়াটা, এবং ওনার তখন শরীরে কাটা ধরে যায়, মানে হি গট স্কেয়ার্ড। এবং সে দেখে যে একটু পরেই তার ওয়াইফ ওই যে খুব ঘুমের মধ্যে হাসতেছে, ঘুমের মধ্যে সে হাসতেছে। ফার্স্টে তার হাসিটা হালকা, তারপর খিলখিল করে হাসে,
খিলখিল করে আসে। তো উনি বেশ হয়ে যায়, তো উনি ওয়াইফকে ধাক্কা দেয়। তো ওয়াইফ ওনার সাথে কথা বলে, বাট কথাটা ডিফারেন্ট, কোনো আগা মাথা নেই কথার, এলোমেলো কথাবার্তা বলে। তো উনি ভয় আর তাকে বিরক্ত করে না। সকালবেলা ওয়াইফকে জিজ্ঞেস করে তুমি এরকম করছো, ওয়াইফ বলে না আমি করিনি। এবং এইবার উনি ওয়ারিড হয়ে যেটা করে, উনি যায় যে বাসাটার দায়িত্ব আগে ছিল, মানে বাসাটা হালকা দেখাশোনা করতো, তার সাথে কথা বলে যে ভাই এই বাসাটা কি সমস্যা আছে। সে বলে যে না আসলে আপনার চাচা বা মামা যিনি ছিলেন আর কি, তিনি এই বাসাটা কিনছিলেন, এখানকার একজন পুরনো হিন্দু জমিদার ছিলেন, মানে জমিদার টাইপের জমিদার টাইপের একজন লোক ছিলেন, তার বাড়ি। পরবর্তীতে ওনার কাছে বিক্রি করে উনি ভারতে চলে যায়। এবং আসলে মানে আপনার মামা যেহেতু বেশি দিন এই বাসা আসতেন না, উনি জাস্ট একটা মানে গ্রামে অঞ্চলে একটা প্রতিপত্তি রাখার জন্য করছিলেন। এবং এখানে এই বাসার সাথে একটু দূরে এখানে কিন্তু মন্দিরও আছে। আচ্ছা। এবং উনি কখনো কিন্তু সেখানেও যান নাই, ওটা টেক কেয়ারও করেন নাই, কিছুই করেন নাই। তো অনেক কিছু অ্যাবান্ডেন্ট রাখলে সেখানে অনেক কিছু হয়। তো হইতে পারে ভাই আপনি যেটা করেন, আপনি দোয়া টালা পড়েন বা আপনি কোন একটা হুজুর আনেন বাড়ি মিলাপ। ওই লোক আবার ওই বিশ্বাসী টাইপের ছিল না ছেলেটা, ওর হাজবেন্ড যেটা, সে এগুলা আমলে নেয় না। এনিওয়ে তার ওয়াইফের পাগলামিও যেরকম বাড়ে বিভিন্ন রকমের, এবং সে একদিন দুপুরে তার ওয়াইফকে বাসায় পায় না, খুঁজতে 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 যায় এবং যে দেখে ঠিকই ওই বাসার পাশ দিয়ে ওই আপনার বাগানের মধ্যে পুকুর আছে, ওটার পাড় দিয়ে হেঁটে হেঁটে যায়, ঠিকই দেখে যায় ছোট চাতালের মতো ছিল, সেখানে মন্দির আছে, সেই মন্দিরের কাছে তার ওয়াইফ বসে আছে সিঁড়ির মধ্যে, দুই পা দিয়ে বসে আছে। তো ওয়াইফকে উঠাতে যায়, ওয়াইফ উঠে না, তার সাথে ওলট পালট কথা বলে এবং এক সময় তার ওই হুঁশ ফেরে। তুমি কিভাবে আসছো জিজ্ঞেস করে, তখন তো ওয়াইফ বলে যে আমার কাছে কিছু অস্বস্তি লাগে, আমার মনে হয় যে আমাকে কে ডাকলো, আমি ফলো করে করেছি। কে ডাকলো তোমাকে? মনে হয় একটা মহিলা ডাকলো, আমি ফলো করে করে এখানে আসছি, এরপর আমার কিছু খেয়াল নেই। এই পর্যায়ে ওনার ভয় বেশি লাগে। উনি ওই ওই ওর ওয়াইফের মানে যে কাহিনীটা বলতে যার নাম বললাম ধরেন শিউলি, শিউলির বড় বোনকে ফোন করে বুঝিয়ে বলে যে আমাদের এই সমস্যা, এই আমরা এখানে আছি এখানে, তো প্লিজ আপনি পারলে কিছু করেন, আপনার বোনকে নিয়ে আমি একটু সমস্যা আছে। তো শিউলির বোন চলে আসে ওখানে ঠিকানা নিয়ে। আসার পরে সে বলে যে দেখেন আমার বোনের সমস্যা, আপনি অবিশ্বাসী মানুষ, বাট আমি বিশ্বাস করি সম্ভবত তাকে কোনো একটা খারাপ কিছু করছে, পজেস করছে। তো সে মানতেই রাজি না, সে বলে না আমি এগুলো করবো না, আমি দরকার হলে ঢাকায় যাবো, আমি কোনো চিকিৎসা করবো। তো বলে যে আপনি শুনেন, আপনি আমার মতো ডিসিশন নেন, এটা আমার বোন, আপনারা অলরেডি অপরাধ করছেন, বাসায় কিছু না বলে চলে আসছেন এসে। তো এনিওয়ে তারপর যেটা শুনে যে ওনারা ঢাকার থেকেই এক হুজুরকে নিয়ে আসে এখানে, এনে সে হুজুর দেখে বলছে যে সে পজেস্ট, এবং পজেস্ট মানে ওই যে ওই মন্দিরের আশেপাশে কোন একটা মানে খুব এরিটার জিন থাকতো, এবং এই বাসায় সে তার চলাফেরা ছিল অনেক আগে থেকে, এবং সে এই মানে এখানে ঘুরতো। তো এখানে আসাতে তারা হয়েছে মানে আপনার ডিস্টার্ব হয়েছে, এবং দ্যাট জিন ফলেন ফর ইউর ওয়াইফ, এবং সে তাকে মানে আপনার পজেস্ট করছে। তো যেটা হয় তারপরে সে বলে যে এখানে থেকে কোনো মতো রিচুয়াল করা সম্ভব না, আমার জন্য এই জিনিসটা কঠিন হবে। তো অনেক রিকোয়েস্ট করে আপনি এখানেই করেন, কারণ এভাবে নিয়ে যাওয়া সম্ভব না, বলে আপনি এইভাবে নিতেও পারবেন না, আপনাকে বিভিন্ন হার্ড টাইম দিবে, সমস্যা দিবে। তো যাক ওখানে উনি রিচুয়াল করে, ওই মানে আপনার সেই মেয়েকে আপনার বেঁধে টেধে এরকম রিচুয়াল মানে দোয়াটো পড়ে এবং বিভিন্ন কিছু করে। তো এই পর্যায়ে দেখে যে ওই যে মৌলানা সাহেব ওনার খুব কষ্ট হয়, ওনার আপনার ওই হাঁটার সময় ওনাদের একটা পা বাকি মানে বাঁকা করে দিচ্ছে এই ধরনের জিনিসপত্র। যাই হোক পরে অনেক ইসের পরে ওখান থেকে ছাড়ানো হয়, কিন্তু ওই জিনিসটা তাকে বলে যে এখানে থাকা যাবে না, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। ওই জিন তাকে বলে তোমায় চলে যেতে হবে। তো মৌলানা সাহেব বলে আমি তো এখান থেকে যাব না, সেও যাবে না, তুমি যেহেতু এখানে আসছো, তুমি তাকে পজেস করছো এবং এটা নিয়ম নাই। আমাদের ওই যিনি হুজুর ছিলেন তিনি এরকম কথা বলছিলেন যে তোমাদের মধ্যে রিলিজিয়নেরও মিল নাই, এবং তুমি আরেকটা ডিমেনশনের মানুষ, মানে ডিমেনশনের জীব, এও আরেকটা ডিমেনশনের জীব, তোমাদের মধ্যে সম্পর্ক হতে পারে না। ইট ইজ প্রোহিবিটেড, রিলিজিয়াসলি অলসো প্রোহিবিটেড, নিষেধ আছে, একজন একজনের সাথে করা যায় না, যদি যেটা করে সেটা মানে গুনার কাজ, এবং ইউ উইল বি পানিশড। এর কিছু প্রসিজার এমনিও আছে এরকম। যাক এই ধরনের কিছু ইটি করে তাকে মোটামুটি সুস্থ করে তোলা হয়, এবং আলটিমেটলি তারা ঢাকায় ফিরে আসে। কিন্তু ওই যে শিউলি যার নাম বললাম, সে বলে এখনো সে কিছু কিছু জিনিস এক্সপিরিয়েন্স করে। আচ্ছা, সে যেটা বলে যে সে দেখতো তার হাজবেন্ডকে সব সে বলেনি, সে খুব রূপবান একটা ছেলেকে দেখতো, খুব হ্যান্ডসাম একটা ছেলেকে দেখতো, এবং সে নাকি এখনো মাঝে মাঝে হঠাৎ হঠাৎ তার আশেপাশে সে ছেলেটাকে দেখে, মানে তার কাছে খুব একটা আসে না, বাট সে দেখে ছেলেটাকে। আচ্ছা, এটাই ছিল কাহিনী। ওকে, অনেক ধন্যবাদ আপনি। আমরা চলে যাব আমাদের কাজী ভাইয়ের কাছে, এবং আমরা তার কাছে একটা ঘটনা শুনবো, এবং আশা করছি আমাদের আরো একজন অতিথি, এবং আমরা শুনবো তার ঘটনাটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কাজী ভাই, আপনার বাসা কোথায় একটু যদি আমাদের বলতেন।
জি। আমার অফিস হচ্ছে বসুন্ধরা শীতলাতে। ওকে। তো আমি সপ্তাহে 3 দিন সাইকেলে বাসা থেকে আসি, আর সাইকেলে আসি আর সাইকেলে ফিরে যাই। তো ওদিন একদিন অফিসে একটু কাজ বেশি ছিল, রাত প্রায় 9:30 বেজে গেছিল। সাইকেলটা অফিসে রেখে যাওয়া সম্ভব ছিল না, এই জন্য ভাবলাম সাইকেল নিয়েই ফিরি যত রাতই হোক। তো আমার যাওয়ার সময় রেডিসন থেকে আমি 2টা ফ্লাইওভারই, কুড়িলে একটা ফ্লাইওভার আছে, ক্যান্টনমেন্টের উপর আরেকটা ফ্লাইওভার, 2টা ফ্লাইওভার উপর দিয়ে সাইকেল চালিয়ে যাই। তো রেডিসনের পাশ দিয়ে যে ফ্লাইওভারটা, ক্যান্টনমেন্টের ফ্লাইওভার, ওঠার সময় দেখি ফ্লাইওভারে অনেক আলো, দুই সাইডে অনেক ফ্লাড লাইট। এই জন্য আমি সাইকেলের যে টর্চটা, ওটা চার্জ কম ছিল, আমি টর্চটা অফ করে দিয়ে ফ্লাইওভারে ওঠা শুরু করলাম। আস্তে আস্তে উঠছি, মাঝামাঝি ফ্লাইওভারে যখন মাঝখানে গিয়েছি, এই সময় হঠাৎ করে আবিষ্কার করলাম যে গোটা ফ্লাইওভারে কোনো লাইট নাই। ফ্লাইওভারে কোনো লাইট নাই? আচ্ছা, ফ্লাইওভারে কোনো লাইট নেই। কয়টা হবে তখন? মোটামুটি কয়টা বাজে? তখন 10টা রাত। এই সময় লাইট না থাকাটা খুব অস্বাভাবিক। হ্যাঁ। আচ্ছা, তারপরে? আমি তখন তাড়াতাড়ি লাইটটা জ্বালানোর চেষ্টা করলাম সাইকেলের। এই সময় পিছনেও কোনো গাড়ি আসছে না, যে সামনে যে তার লাইটও আমি দেখবো কিছু। আবার ফ্লাইওভারের উল্টা পাশ দিয়ে শাঁসা করে গাড়ি আসছে আরেকটা লেন দিয়ে। এই সময় হঠাৎ করে দেখলাম ফ্লাইওভারের মাঝখানে আমার একটু সামনে অনেকগুলো বাচ্চা ছেলে, মানে হাইট গুলো মানে কিশোর টাইপের, হাইট গুলো বেশি না। এটা ফ্লাইওভারের উপরে? হ্যাঁ, ফ্লাইওভারের মাঝামাঝি তারা বসে আছে। আমার স্পিড একেবারে খারাপ ছিল না। আমি ভাবছি যে কি ব্যাপার, এরা এই রাস্তার মাঝখানে বসে আছে কেন? কত বছরের বাচ্চা হবে তাও? 7-8-9 বছরের অনেকগুলো বাচ্চা ফ্লাইওভারের ঠিক মাঝখানে বসে। তা আমি একটু অবাক হলাম, এরা এখানে এত আনসেফ এই অবস্থায় বসে আছে কেন এরা। আমি ওদের ক্রস করব তার আগে পিছন থেকে একটা গাড়ি চলে আসলো, এবং সেটা আলো দেখলাম যে আমি ওদের চাপা দিয়ে চলে গেল গাড়িটা। আমি একটু অবাক হলাম যে আল্লাহ, এ তো চাপা দিয়ে চলে গেল গাড়িটা। পিছনে ফিরে দেখলাম যে কিছুই নাই। তখন আমি যা বুঝলাম, আমি সাইকেলের গিয়ার গুলো বাড়িয়ে যত তাড়াতাড়ি পারি জাস্ট কোনোদিকে না তাকিয়ে বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরে যে তারপরে বাসার সবাইকে বললাম, তো অন্যরাও বললেন যে এরকম ঘটনা ওনারা শুনেছেন কেউ কেউ, বা আশেপাশের কলিগদের পরে বললেও তারা বললো যে এরকম। হ্যাঁ, ওই এলাকায় তো অনেক ঘটনা আছে। আমি আপনাকে বলি যে আপনি যখন দেখেছিলেন, আপনার কাছে কি সবকিছু খুব স্বাভাবিকই মনে হচ্ছিল? যে মানে লাইট তো ছিল না আপনি বললেন, বাট আপনার কাছে মনে হচ্ছিল যে কিন্তু ওই একটা মানুষের যদি পিছন দিক থেকে একটা জটলার পিছন থেকে যদি লাইট আসে, ওই সাইড থেকে যে গাড়িগুলো আসছিল সেই লাইট আমি দেখছি যে ওখানে কিছু লোকজন বসে আছে, এবং তারা খুব স্বাভাবিক মানুষের মতো, তাদের মধ্যে কোনো অস্বাভাবিক মানুষই মনে হয়েছিল। এবং গাড়ি টাড়ি সবকিছু যাচ্ছে রেগুলার, সবকিছু মানে সবকিছুই ঠিক আছে। শুধুমাত্র যখন দেখেন যে গাড়িগুলো চাপা দিয়ে চলে যাওয়ার পরে কোনো কিছু ঘটলো না, তখন আপনার খটখটা লাগে। দেখেই আমি বুঝতে পারলাম যে কিছু একটা হচ্ছে। আমি আর স্টে করে চলে আসছি। এটা কি আপনার জীবনে প্রথমবারের মতো এবং শেষবারের মতো ভয় পাওয়া এক্সপেরিয়েন্স আছে? সেটা কি ঢাকাতে না, সেটা খুলনাতে। আমি সেগুলো এখন বলতে যাচ্ছি না, ভয়ই লাগবে আমার। আচ্ছা, ওকে ওকে ওকে। আমরা তার মানে আরেকটু সময় লাগবে, আমরা পরে আবার আপনার কাছে ফিরে আসবো, কোনো সমস্যা নেই। আমরা চলে যাই একটু আরেকজন আমাদের অতিথি আছেন ডেরিক ভাই, আমরা তার কাছে একটু যাচ্ছি। এবং আপনি প্লিজ যদি বলতেন যে আপনি ঢাকায় কোথায় থাকেন? আমি ঢাকায় উত্তরায় থাকি। উত্তরায় থাকেন, আচ্ছা। তো মানে মোটামুটি ওই রাস্তাটা তো খুব ডেঞ্জারাস। হ্যাঁ, একটু যদি বলতেন আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা যদি একটু বলতেন আমাদেরকে। আমার ঘটনা ঠিক এই ঢাকার উত্তরাশি রাস্তায় না। আমি হচ্ছে যে ঘটনাটা বলতে যাচ্ছি, এটা আসলে আমি শোনা হচ্ছে শ্রীলঙ্কার আমার কিছু ফ্রেন্ডের কাছ থেকে। আচ্ছা। তো এটা হচ্ছে আসলে সুনামি এফেক্টেড যে এরিয়াটা আছে, ওই এরিয়াতে আসলে এত মানুষ মারা গেছে যে ওখানে মানে অনেক গল্প আছে এরকম, যে ওই রাতের বেলা হচ্ছে ওই টাইমে আসলে বিচের আশেপাশে কেউ যায় না। তো যেই গল্পটা আমি শুনছিলাম যে হচ্ছে এখানে একটা লোক ছিল, তার বাচ্চাকে নিয়ে একটি ব্রিজ ক্রস করছিল। তো এই ব্রিজটা ক্রস করার সময়, এই ব্রিজটা আসলে আন্ডার কনস্ট্রাকশন ছিল, তো একটা ছোট চিকন মাথা ছিল, যে মাথা আর পাশে একটা রেলিং ছিল, যে রেলিংটা ধরে লোকটা তার বাচ্চাকে কোলে নিয়ে সে হচ্ছে পার হচ্ছিল। ঠিক পার হওয়ার সময় সে মানে দেখতে পারলো যে বাচ্চাটা একটু নড়াচড়া করতেছে। তো নড়াচড়া করার সময় সে বাচ্চাটাকে ঘাড়ের কাছে টাইট করে ধরে তারপর আবার পার হওয়া শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পরে বাচ্চাটা আবার নড়াচড়া করতেছে, আর এমন ভাবে নড়াচড়া, ভঙ্গিটা এমন যে হচ্ছে যখন বাচ্চারা হচ্ছে কারো কোলে যেতে চায় তখন 2 হাত যেভাবে বাড়িয়ে দেয়, ঠিক ওভাবে ঘাড়ের কাছ থেকে পিছনে হাতটা বাড়িয়ে দিচ্ছিল। লোকটা ওইটা ফিল করার পরে
যেহেতু ব্যালেন্সের জন্য হচ্ছে এই ছোটখাটো ভঙ্গি হচ্ছে অনেক ইয়েতে পড়ে, সে ওই জিনিসটা ফিল করার পরে সে হচ্ছে পিছনে তাকায় দেখে যে ওইখানে একটা মহিলাকে দেখতে পেয়েছিল, যে মহিলাটা হচ্ছে ভেসে ভেসে লোকটার পিছনে হচ্ছে আসতেছে, আর ওনারও হাতটা ওই মহিলারও হাতটা বাড়ানো ওই বাচ্চাটাকে কোলে নিতে যাচ্ছে। তো এই লোকটা ওইটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, পেয়ে হচ্ছে সামনের দিক তাকায়, তাড়াহুড়ো করে ব্রিজটা ক্রস করে যখন পিছনে তাকায় দেখে যে এমন কোনো মহিলা আসলে পিছনে নাই, কেউই নাই আসলে। এই ব্যাপারটা আসলে যেটা বোঝা যায় যে এখানকার এই মিথটা যেটা, এটা হচ্ছে আসলে মারা যাওয়ার পরে আমরা সবাই ভাবি যে হয়তো আমরা কেউ কাউকে চিনবো না, কিন্তু অনেকটা হতে পারে যে একটা বাচ্চা তার মায়ের হচ্ছে ভালোবাসা এমনই গভীর যে ইভেন মৃত্যুর পরেও হয়তো রয়ে যায় কিছু, যে যেহেতু এই দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে, সে হয়তো হচ্ছে তার বাচ্চাকে অনেক মিস করে, সেই জন্য হয়তো হচ্ছে যখনই বাচ্চাদেরকে দেখে সেরকম হচ্ছে নিতে চায় সেরকম। এটা কোন এলাকার ঘটনা বলেন? এটা হচ্ছে সুনামিতে, সুনামির পরে হচ্ছে শ্রীলঙ্কার নর্দার্ন এরিয়া। আচ্ছা, বর্ণার কাছে তার মানে এরকম কাছাকাছি একটা সুনামি নিয়ে এক ঘটনা আছে, আমরা বর্ণার কাছে একটু যাই এবং সেই ঘটনাটা একটু শুনে আসি। বর্ণা এসছেন বন্ধু গ্যারাজ থেকে, গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ থেকে তিনি এসছেন এবং তার ঘটনাটা প্রায় কাছাকাছি, আমরা তার কাছে তার ঘটনাটা শুনবো। আপনার বাসাটা কোথায় একটু প্লিজ যদি বলতেন আগে। আমি মিরপুর 10-এ থাকি। আচ্ছা, শুনি আপনার ঘটনা। কোথায় ঘটেছিল ঘটনাটা? ঘটনাটা ঘটেছিল আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম সুনামির পর ওই সময়টাই। তো ইন্ডিয়াতে একটা এরিয়া, সিটি থেকে একটু বাইরে, ওই জায়গাটা গ্রামের মতো কিছুটা। তো সেখানে সুনামির পরে আমি আমার এটা অনেকে বুঝতে পারবেন না কোন জায়গায় পড়ছে, ইন্ডিয়ার কোন স্টেটে একটু যদি বলতেন আমাদেরকে। ইন্ডিয়াতে অ্যাঙ্গাসের জায়গাটা নাম অ্যাঙ্গাস। আচ্ছা, কোন স্টেট আপনি মনে হয় বলতে পারবেন না? আচ্ছা, ওকে ফাইন। ছোটবেলায় গিয়েছিলাম। ওকে। তো সেটা শহর থেকে একটু দূরে গ্রাম এরিয়াতে। তো সেখানে আমার এক আত্মীয় থাকে, তো সেখানে যে একজন মেয়ে কাজ করতো, তো সেই মেয়েটা ছিল সাউথ ইন্ডিয়ান। তো সে সুনামিতে মারা যায়। তো মারা যায় সাউথ ইন্ডিয়ান যে মেয়ে, সেই মানে যিনি কাজ করতেন তার কে মারা যায়? সেই মেয়েটা কাজ করতো, সেই মারা যায়। আচ্ছা, ওকে ফাইন, ওকে। সেই মারা যায়। তো আমরা যখন গিয়েছিলাম রাতের বেলা ঘুমাচ্ছিলাম, তো একদিন 2টা কি 2:30টার দিকে ঘুম ভাঙে। তো ঘুম ভেঙে উঠলাম, ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছিলাম। তো তখন উঠে দেখলাম যে সামনে মাঠের মতো জায়গা, গেটের ভিতরেই কিন্তু ঘরের সামনেই মাঠের মতো জায়গা। তো সেই জায়গাটা মনে হলো যে ছায়ার মতো কিছু দেখলাম আর সাউন্ড শুনলাম, কিন্তু আমি সেদিন রাতে আর কিছু দেখিনি বা হয়নি। পরের দিন আমরা যখন উঠি তখন ওই জায়গাটা যখন দেখলাম যে লাল রঙের শাড়ি পরা, কিন্তু ওরকম ক্লিয়ারও না, একদম মানে ঝাপসা, কিন্তু এভাবে বসেছিল। আচ্ছা, ওখানে বসেছিল। তো আমি যখন মানে ওভাবে না দেখার ভান করে, তো রাতের বেলা আমি ছোট অনেক, তো না দেখার ভান করে আমি চলে আসি। আচ্ছা, আবার আরেক মানে শুধু দেখেছিলাম ঝাপসা, কিন্তু পরের দিন যখন আমি আবার রাতে উঠি তখন দেখেছিলাম মানে তার ফেসটা দেখা গিয়েছিল ওই দিন। ঝাপসাই, ক্লিয়ার না, কিন্তু তার চোখে এক চোখ ছিল, মানে তার বিধ্বস্ত একদম, চোখটা হয়ে গিয়েছিল, ঝাপসা। আপনি নিজে চোখে দেখেছেন? হ্যাঁ, আমি ছোট, কিন্তু মানে আমি সামনে দেখছি যে এরকম ঝাপসা, কিন্তু বসে আছে মাঠের মধ্যে, এবং সে মশলা গুঁড়া করার যে মরিচ, এবং সে ওইভাবেই গেট আপ দেওয়া। এই মেয়েটা কি জীবিত অবস্থায় আপনি কোনোদিন দেখেছিলেন নাকি ওইটাই প্রথম দেখা? না, আমি ওখানে গিয়েছিলাম তখন শুনেছিলাম যে এরকম মেয়েটা কাজ করতো, কারণ ওই জায়গাটা আমি ফার্স্ট যাই। প্রথমেই জানা একদম, এর আগে কোনোদিন ওই জায়গায়? না, এর আগে ওখানে যাইনি। সেই মেয়েটা কাজ করতো, সুনামিতে মারা যায়। তো এরপরে আমি গিয়েছিলাম ওখানে। তো ওরকম চোখটা ওভাবে মানে নষ্ট হয়ে গেলে যা যেরকম ওরকম ফেসটা, তো ওরকম খুবই ভয়ঙ্কর লাগার কথা। হ্যাঁ, এবং আমি যে চিৎকার করব সেই রকম পরিস্থিতিও মানে এত ভয় পেয়ে গেছি। হ্যাঁ, যারা শুনছেন তারা একটু কল্পনা করবেন, মেয়েটার মুখ আরো ভালো লাগবে আমি যে চিৎকার করব, আমি সেটাও করতে পারিনি। তো চিৎকার করার মতো অবস্থা আমি বুঝতে পারছিলাম না যে চিৎকার করব। তো আমি সেটা দেখে তারপরে আমি চলে যাই, আর পরের দিন আমরা ওই জায়গা থেকে চলে আসি। ওইটাই শেষ রাত ছিল থাকাটা। তো এরপর আমি শুনি যে সেখানে আমার যে আত্মীয়রা থাকতেন তারা ওখান থেকে চলে আসে, তো ওখানে আর থাকেন না। মানে এই বিষয়টা অনেকেই মানে এরকম ওই সময়টা অনেকেই আশেপাশে ওই এরিয়াটাতে এরকম অনেকেই নাকি আমি শুনেছিলাম যে দেখতো। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে নিশ্চয়ই ওয়াশরুমে একটা ঘটনা রয়েছে, আমরা সেই ঘটনাটাতে চলে যাচ্ছি। ধন্যবাদ রাসেল ভাই। ঘটনাটি আমার মামার সাথে ঘটা।
রাইট। 2007 তো আমার মামা তো মানে ব্যাচেলার, এখনো তিনি ব্যাচেলার। তো আমাদের তার আগে বলে নেই আসল ভাই, আমার বাড়ির 4 তলা, ওইটা এখনো হন্টেড একটা জায়গা, ওইখানে এখনো অনেক কিছু হয়। তো ওই বাড়িতে যারা ভাড়া আসে তারা 1 মাসের বেশি কেউ থাকতে পারে না। তো আমার মামা চিন্তা করে যে আমাদের বাড়িতে এসে উঠবে, এই 4 তলায় উঠবে। তো আমরা অনেক মানা করার পরেও তিনি ওইখানে উঠে, আসলে উনি একটু সাহসী ছিলেন, তিনি এগুলো ভয় পেত না আর কি। তো তিনি যেদিন প্রথম উঠে বাড়িতে, ওদিন রাত্রেবেলা তিনি 2টার দিকে মানে হেডফোন ছাড়া গান শুনতেছিল। তো এক পর্যায়ে তার জানালা নক করে। তো নক করার পর মামা অনেকবার বলে কে কে ওখানে। তো বলার পর মানে কোনো রেসপন্স নাই। রেসপন্স না পেয়ে তিনি উঠে দরজা খুলে দেখে কেউ নাই। তো তিনি হয়তো সামান্য একটু ভয় পেয়েছিল। তারপর তিনি দোয়া দুধ পর আর কি ওখানে আবার এসে ঘুমায় পড়লেন। তো তার কিছুক্ষণ পর আবারও সেই নক। তো আবার যখন করলেন তারপরে দেখলো কেউ নাই, এরকম তো তিনি ঘুমায় পড়লেন। তো তারপরের দিন তিনি অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিল। তো যখন তিনি বাসায় আসে তখন আসতে প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো ঘুমাইতে ঘুমাইতে 2টা বেজে যায়। তো যখন ঘুমায় পড়ে তিনি, তো 3:20-এর দিকে মামার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পর তিনি ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুমের দিকে যখন যায় তো বাইরে থেকে একটা সাউন্ড শুনতে পাচ্ছে, মানে হাড় চাবাইলে যেরকম একটা সাউন্ড হয়। রাইট। তো যখন তিনি টয়লেট গেলেন, আর বলি রাসেল ভাই 3টা রুম পরে মানে আমাদের বাড়ির টয়লেট 4 তলায়। পরে যখন তিনি লাইট অন করার পর তিনি যা দেখেন তা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে 4 জন লোক সাদা কাপড় পরা এবং যেখানে গোসল করানো হয় ওইখানে একটা লাশ মানে ছিঁড়ে ছিঁড়ে কামড়ায় কামড়ায় খাচ্ছে। তো এটা দেখার পরে যখন লাইট জ্বালানোর পরে তখন ওই যারা ওই এগুলো খাচ্ছিল ওদের হয়তো খুব মানে ডিস্টার্ব ফিল হয়। তারপরে খুব মানে রাগান্বিত চোখে মামার দিকে তাকায়। তারপর তিনি ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো পরের দিন সকালবেলা আমাদের কাজের বুয়া এখানে যে দেখে মামা সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তারপরে মামাকে সবাই নিয়ে ঘরে যায়। ঘরে যাওয়ার পর একটা হুজুর ডাকে, আমার বড় মামা যিনি ছিলেন তিনি আমাদের মসজিদ থেকে একটা হুজুর ডাকে। হুজুর ডাকার পর যখন তার মানে সেন্স আসে, তো তারপরে মানে তিনি একটু অস্বাভাবিক আচরণ করতেছে। মানে দেখার পরে তিনি কাঁথা মুড়ি দিয়ে কাঁথার নিচে মানে গঙ্গাইতেছে। তো এটা করার পরে আবার ভালো মতো হুজুর পানি পড়া দিল, ঝাড়লো। তো তার কিছুদিন পরে আর মামা সুস্থ হয়ে গেছে। আচ্ছা, এই ছিল আপনার ঘটনা। আপনি নতুন এসেছেন একেবারে ভূত এফএম। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? রাসেল ভাই, আমি জাহিদ, আমি এসেছি ধানমন্ডি থেকে। শুনি আপনার ঘটনা। আমার জীবনে বেশ কিছু ঘটনা ঘটে যায়। আমি এখন আজকে যে ঘটনাটা আপনার সাথে শেয়ার করব, এটা আমার জীবনে ঘটে যাওয়া 2010 সালের একটি ঘটনা। আমি তখন সদ্য বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দেখতে মানুষ যেটা মনে করে যে ডিগ্রিগুলোকে মানুষ মনে করে খুবই মানে হেনতেন একটা ডিগ্রি। তো সেই কারণে চিন্তা করলাম যে দেশের বাইরে গেলে কেমন হয়, যেইভাবে সেই কাজ অ্যাপ্লাই করা এবং ভিসা হয়ে গেল। তো ইউকে ভিসা পেলাম। আমার দিনটির কথা স্পষ্ট মনে আছে। দিনটি ছিল শনিবার, 2010-এর শেষের দিকে, এমনই কোনো একটা দিন। আমি আমার হাতে আমার ভিসা পাওয়ার পর আমি প্রচন্ড খুশি। আমি চিন্তা করলাম যে শেষ পর্যন্ত পেয়ে গেলাম ভিসা এবং আমি চলে যাচ্ছি দেশের বাইরে। এটা ভাবতেই খুব খারাপ লাগছিল, মিস করতেছিলাম আমার গ্রামটাকে। অ্যাকচুয়ালি আমি আমার জন্ম ঢাকা জেলার একটি নিভৃত পল্লীতে, ধামরাইতে। এটা ঢাকা জেলা শহর থেকে প্রায় 36 মাইল দূরে একটি গ্রাম। তো আমার ভিসা পাওয়ার সাথে সাথে আমি আম্মুকে মিস করতে শুরু করলাম। চিন্তা করলাম যে আজই আমি বাসায় যাব আম্মুর সাথে দেখা করতে। যাওয়ার আগে দেখা করে যেতে চাই। অ্যাকচুয়ালি যাওয়ার আগে অনেকগুলো দিন সময় ছিল, কিন্তু মানে আমি চাচ্ছিলাম যে আজই দেখা করতে। আচ্ছা।
দেশের বাইরে যাওয়ার খবর নাকি আকাশে বাতাসে উড়ে বেড়ায়। আমার ফ্রেন্ডরাও খবর পেয়ে গেল এবং সবাই আমার বাসায় ভিড় করতে লাগলো। তো ফ্রেন্ডদের সময় দিতে দিতে আমার অনেকটা সময় পার হয়ে গেল। রাত প্রায় 8টা বাজে। আমাকে আমার এলাকার শেষ বাসটা ধরতে হবে। তো আমি ওদেরকে কোনো মতে বিদায় করে আমি আমার ব্যাগ গুছিয়ে রওনা দিলাম গাবতলী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো বাস স্ট্যান্ডে পৌঁছে আমি অবাক বনে গেলাম, দেখলাম যে আমার এলাকার শেষ বাসটা চলে গেছে। কিন্তু কি আর করার, আমাকে যেতেই হবে আমার গ্রামে। তো আমি মানিকগঞ্জগামী একটা বাসে উঠে বসলাম। চিন্তা করলাম পথিমধ্যে একটা স্টেশন আছে কালামপুর নাম, সেখানে নেমে অন্য কোনো ভেহিকেল বা অন্য কোনো যানবাহন জোগাড় করে আমি আমার এলাকায় চলে যাব। তো যে ভাবা সেই কাজ। আমি রাত 11টা বাজে আমি পৌঁছালাম হচ্ছে কালামপুর বাস স্ট্যান্ডে। তো কালামপুর পৌঁছে আমি আরো অবাক বনে গেলাম যে কোনো যানবাহন আমি পাচ্ছি না। আমার এলাকাগামী কোনো লেগুনা কিংবা কোনো টমটম কোনো ধরনের কিংবা কোনো সিএনজি কোনো ধরনের যানবাহন নেই। তো ঘটনার পরিক্রমায় আমার ওখানে দেখা হয়ে গেল একটা ফ্রেন্ডের সাথে। যাই হোক, সেই গল্প আর বলছি না, গল্প ছোট করছি। খুব কষ্টে একটা যানবাহন জোগাড় করলাম, সেটা যাবে সাটুরিয়ার দিকে। তো আমি সেটাই করে রওনা দিলাম আমার এলাকার উদ্দেশ্যে। আমি গিয়ে নামলাম কাউলিপাড়া নামের একটা স্ট্যান্ডে। পৌঁছতে পৌঁছতে আমার তখন প্রায় রাত 1:45 থেকে 1টা বেজে গেছে। আমি স্ট্যান্ডে নেমে দেখি চারিপাশে কেউ নেই, সব দোকানপাট বন্ধ, ইভেন স্ট্যান্ডের নাইট গার্ড পর্যন্ত নেই। সো আমি ভয় পাচ্ছিলাম, একটু নয় অনেকই ভয় পাচ্ছিলাম যে আমি একা। আর বেসিক্যালি আমি ওই মুহূর্তে মানে ভাবতে পারছিলাম না যে আমি কি করব। সেখান থেকে আমার গ্রামের দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটার। সো আমি কিছুক্ষণ চিন্তা করার পরে মনে মনে নিজেকে বললাম যা হবার হোক হেঁটেই রওনা দেব, রাস্তায় তো কিছু পেয়েও যেতে পারি। তো আমি রওনা দিলাম। আমি একটু বলে রাখি, আমি যে জায়গায় ছিলাম সেই জায়গাটা দুই পাশে লোকালয় ছিল, মাঝখান দিয়ে রাস্তা। আমি যত সামনে এগোচ্ছিলাম লোকালয় তত কমে যাচ্ছিল। সো আমার ভয় আরো বাড়ছিল। ইভেন মজার ব্যাপার হচ্ছে সবচাইতে আমার কাছে তখন কোনো আলো ছিল না, মানে আমার মোবাইল ফোনটা ছিল বাট মোবাইল ফোনটায় চার্জ ছিল না। আচ্ছা। সো আমি সামনে এগোচ্ছিলাম আর চিন্তা করছিলাম কেন আমি আগে আমার বাসায় ফোন করলাম না, কারণ বাসায় ফোন করলে হয়তো কেউ আমাকে এগোতে আসতো, এগিয়ে নিয়ে যেত। আমি ভেবেছিলাম বাসায় যাব, বাসায় গিয়ে সবাইকে সারপ্রাইজ দেব যে আমি এসেছি। আর গ্রামে আমার বলতে শুধু আমার মাই থাকেন, বাবা 2008-এ মারা যান, তারপর থেকে মা গ্রামেই থাকেন। সো আমি যাচ্ছিলাম আর আমার ভয়টা আস্তে আস্তে বাড়ছিল। চারপাশের লোকালয় থেকে কোনো শব্দ পাচ্ছিলাম না, শুধুমাত্র অন্ধকার রাত্রিতে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া। আর আপনি হয়তো জানেন রাসেল ভাই যে অন্ধকার রাত্রিতে নিজের নিঃশ্বাসের শব্দটা পর্যন্ত শোনা যায় এবং সেটা খুবই ভয়ঙ্কর লাগে। মনে হয় পেছন থেকে কেউ ফলো করছে, মানে খুবই একটা বৃষ্টিকাতর অবস্থা। আমি সামনে এগিয়ে যাচ্ছি, হঠাৎ আমার ভয় আরো বেড়ে গেল বিকজ অফ আমি দেখতে পেলাম যে আমার পেছনে কিছু একটা আমাকে ফলো করছে। কি ফলো করছে আমি পেছন ফিরে দেখার আমি শিওর না তখন। তো হঠাৎ আমি দেখতেই পেলাম সেই জিনিসটাকে, একটা বিশাল গরু, যেটাকে আমরা ষাঁড় বলে থাকি, ষাঁড় গরু, পুরুষ গরু, বিশাল একটা গরু আমাকে ফলো করছে। এবং সেটা রং আমি অন্ধকারে বুঝতে পারছিলাম না, হতে পারে যে কালো, সেই জন্যই হয়তো বুঝতে পারছিলাম না রংটা। অন্য কোনো কালার হলো একমাত্র সাদা ছাড়া অন্ধকারে বোঝার কথা না, কারণ প্রচন্ড অন্ধকার ছিল, আমি শুধু সেটার অভাব দেখতে পাচ্ছিলাম। তো আমার ভয় আরো বেড়ে যাচ্ছিল। আমি হাঁটতে থাকি, সেটা আমাকে ফলো করতে থাকে আমার পেছন পেছন, এবং খুবই নিঃশব্দে ফলো করছিল। গরুর খোরের যে আওয়াজ, সেই আওয়াজটাও আমি শুনছিলাম না। ইভেন একটা পচা মাছের একটা আস্তে গন্ধ আমার নাকে আসছে সেই মুহূর্তে। এবং আপনি বুঝতে পারছেন রাসেল ভাই যে মিডনাইট, আমার আশেপাশে কেউ নেই, চারিদিকে মানে বিরান ভূমি, শুধু জমি আর জমি, ফসলি জমি, মাঝখান দিয়ে একটা রাস্তা, দুধারে গাছপালা, অনেক ভয় লাগে, অনেক ভয়ঙ্কর একটা বিষয়। সো আমি এগোতে থাকি। হঠাৎ আমার মনে হচ্ছিল যে গরুটা এই বুঝি আমাকে মানে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিচে। সো সেটা ভেবে আমি একটা বোকার মতো কাজ করে বসলাম, আমি একটা দৌড় দিলাম। এবং আমি যখন দৌড়ালাম দেখি আমার পেছনে পেছনে সেটাও দৌড়াচ্ছে, মানে আমি কোনোভাবেই সেটার সাথে মানে মোটামুটি শিওর যে উনি মানে ওই গরু আপনাকেই ফলো করছে। হ্যাঁ, তখন আমি মোটামুটি না, তখন আমি 100% শিওর যে ওই গরু আমাকেই ফলো করছে, বাট আমি জানতাম না ওটা কি। সো দ্যাট
মানে এমন হয় আপনি যখন একটা গরুর সামনে পড়বেন, আপনি যখন দৌড়াবেন, গরু হোক কুকুর হোক, সেটাও আপনার পেছনে পেছনে দৌড়াবে, একটা কিছু হতে পারে। তো আমি এগোচ্ছি সামনে, এবং আমার মনে হচ্ছিল তখন সেটা দৌড়চ্ছিল না, সেটা হাওয়ায় ভর করে আসছিল। আচ্ছা। পথিমধ্যে আমি কাঠালিয়া নামের একটা গ্রাম আছে কালীপাড়া থেকে একটু দূরে, সেটা পেরোতে একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজটা পেরিয়ে একটু সামনে এগিয়ে গেছে, এবং তখন আমার ভয় বাড়িয়ে দিতে আরেকটা গরু কোথা থেকে যেন উদয় হলো। মানে যে গরুটা আমাকে ফলো করছিল সেটা রাস্তার বাম সাইড দিয়ে আসছিল, এবং ইট মাইট বি ব্ল্যাক, কিন্তু আমার সামনে যে গরুটা উদয় হলো সেটা ছিল হোয়াইট। আমি স্পষ্ট সেটা আমি গরুটাই দেখতে পাচ্ছিলাম, সেটার কালার ছিল হোয়াইট। সো দ্যাট আমার তখন আর বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি খেলা করছে, কি সব বস্তু আমার সাথে খেলা করছে। এবং একটা কথা বলে রাখি যে আমি বেসিক্যালি এমন একটা ফ্যামিলি বিলং করি যেখান থেকে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি ধর্ম চর্চা। এবং আমি আরেকটা কথা বললাম যে আমি নিভৃত পল্লীর, আর পল্লীতে জিন ভূত এইসব ভৌতিক ঘটনা নিয়ে বেশি মানে আলোচনা সমালোচনা করা হয়। এবং আমি আমার ফুপির কাছ থেকেও আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আপনি যদি বলবেন তো সবাই বুঝতে পারবে। যে আমার বড় ফুপি, তার শাশুড়ির বেশ কিছু পোষ্য জিন ছিল, এবং আপনি এটাও বলছিলেন যে আপনাদের একটা সময়ে জমিদারিও ছিল। জি, ইটস ভেরি 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 ফার অ্যাওয়ে, সেটা ব্রিটিশ পিরিয়ডের আগে। সো আমার ফুপির কিছু পোষ্য জিন ছিল, মানে ফুপির শাশুড়ির। তো ফুপির শাশুড়ি যখন মারা যান, তো সেই জিনগুলো মানে সিয়াসতে বলেন বা যেভাবে বলেন উত্তরাধিকার সূত্রে তার কাছে আসে, এবং সে আমাকে কিছু ডিরেকশন দেয় যে জিন বা এগুলো বাঁচার উপায়গুলো কিছু। আমরা ওইখানে চলে আসি আবার। তারপরে আপনি দেখলেন যে দুটো গরু। আমি তখন বুঝতে পারলাম যে কি হচ্ছে আমার সাথে। আমি মনে মনে না উচ্চ স্বরেই দোয়া দরুদ পড়ার চেষ্টা করছিলাম, বাট আমি কিছুই করতে পারছিলাম না। মানে আমি টোটাল ফ্রিজি হয়ে গিয়েছিলাম ওই মুহূর্তে। মানে আমি জমে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তখন সবচাইতে ভয় করার ব্যাপার যেটা হলো যে ডান পাশের যে সাদা গরুটা ছিল সেটা এক লাফে আমার মাথার উপর দিয়ে গিয়ে আঘাত করলো কালো গরুটাকে। এবং বিলিভ ইট অর নট রাসেল ভাই, আমি শুধু দেখতে পেলাম একটা আলোর ঝলক, আর কিছুই নেই সেখানে। আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম, এবং আমি প্রচন্ড জোরে দৌড়ানো শুরু করলাম। কিছু দূর আগানোর পর আমি দেখছিলাম যে পাশে রাস্তার দুধারে লেকের মতো আছে, সেখানে অনেক পানি, মানে বিল এরিয়ার মতো। সেখানে একটা মানে বয়স্ক লোক, মুরব্বী টাইপের লোক, এই 55-60 বছর হবে, সে মাছ ধরছিল। সে আমাকে দেখে দৌড়াতে দেখে এগিয়ে এলো, এবং এসে আমাকে লোকাল ভাষায় বলছে যে বাজানো কি হয়েছে। তো আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম যে এই হয়েছে আমার সাথে। তো সে আমাকে যেটা বললো সেটা শুনে আমার ভয় কিছুটা কমলেও মনে মনে আমি তারপরেও ভয় পেতে শুরু করলাম। সে বললো যে বাজান, চিন্তার কিছু নাই, খারাপ জিনিসটা আর আইব না, খারাপ জিনিসটা চলে গেছে, কিন্তু আপনি এমন কিছু কইরেন না যেটার লিগা আপনার লিগা অন্য কারো কষ্ট পাইতে হয়। তো আমি তার কথা কিছুই বুঝতে পারলাম না, তারপরেও মাথা হেলালাম যে আমি হ্যাঁ তার কথা বুঝেছি। সে বলল যে বাজান, আপনি কই যাইবেন? আমি আমার গ্রামের নাম বলতে সে বলল যে আমি আপনার গ্রামের আগের গ্রামে থাকি। আমি লিসেনার্স, আমি আমার গ্রামের নামটা বলছি না, কিংবা আগের গ্রামের নামটাও বলছি না, আই এম সরি ফর দ্যাট। সো সে বলল যে আমি আপনার গ্রামের আগের গ্রামে থাকি, তার সাথে চলুন এগিয়ে দিয়ে আসি। ফাইন। আমি প্রচন্ড সাহস ফিরে পেলাম, আমি তার সাথে চলতে শুরু করলাম। এবং সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার, আমি যখন তার সাথে চলছিলাম আমার মনে হচ্ছিল না যে আমি হাঁটছি, আমরা হাঁটছি, মনে হচ্ছিল যে আমরা স্টিল দাঁড়িয়ে আছি এক জায়গায়, রাস্তা আমাদের রেখে হেঁটে যাচ্ছে, গাড়িতে চললে যেটা হয় আমাদের সাথে। সো দ্যাট যতটুকু সময় আশা করেছিলাম তার অর্ধেক সময়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। ওকে। সো রাস্তায় একটা দোকান ছিল, তো সেই দোকানটা আমার পরিচিত ছিল। আমি দোকানিকে ডেকে কিছু সিগারেট নিলাম। আমি সেই লোকটাকে সিগারেট অফার করতেই সে আমাকে বলল যে বাজান ধরায়েন না, আমার প্রবলেম আছে, তো আমার সমস্যা আছে। আমি বললাম ওকে ফাইন, মুরব্বী মানুষ, সমস্যা থাকতেই পারে। সো আমরা হেঁটে নদী পর্যন্ত পৌঁছলাম। নদীর পাড়ে পৌঁছে যেটা আমার সাথে ঘটলো সেটা আমি আশা করিনি। লোকটি আমাকে হঠাৎ বলল যে যান, নদী পার হইয়া যান, আপনার মা আপনার লাইগে অপেক্ষা করতেছে। আমি অবাক হয়ে বললাম সে কি করে জানবে যে আমার ফ্যামিলির কেউ অপেক্ষা করছে, কারণ আমি কখনোই আমার ফ্যামিলিকে ফোন করে বলিনি যে আমি আজকে আসছি।
জানার কথাই না। তো আমি তাকে কোনো প্রশ্ন করলাম না, কারণ আমার মনে এমনিতেই ভয় ছিল প্রচন্ড। সে বলল যে আপনার ফ্যামিলির লোক আপনার জন্য অপেক্ষা করছে, আর এমন কিছু করবেন না এরপরে যে আপনার জন্য অন্য কাউকে কষ্ট পেতে হয়। আজ আপনার জন্য আমার ছেলেটাকে অনেক কষ্ট পেতে হলো। আমি কিছু না বলেই তাকে ধন্যবাদ জানিয়ে রওনা দিলাম, এবং সে বলল যে খবরদার পেছন ফিরে তাকাবেন না। নদীটা শুকনো ছিল এবং বালুচর, ধুধু বালুচর ছিল। আমি মাঝ নদীতে এসে আমি তার দিকে ফিরে তাকাই এবং আমি একটা আওয়াজ শুনতে পাই যে এত কৌতূহল কেন, এরকম টাইপের কিছু একটা সে বলেছে। এরকম টাইপের কিছু একটা বলেছে। আমি তাকে দেখি যে সাদা গরুটা আমার মাথার উপর দিয়ে লাফ দিয়ে কালো গরুটাকে আঘাত করেছিল, সেই সাদা গরুটা ওখানে দাঁড়িয়েছে এবং নিমিষের ভেতর সেটা উধাও হয়ে গেল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা যেটা ঘটে, আমি নদী পার হয়ে দেখি আমার আম্মু সত্যি দাঁড়িয়ে আছে এবং সাথে কিছু ছেলেপুলে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার ফ্রেন্ড নিয়ে দাঁড়িয়ে আছে। আমি অবাক, আমি বললাম আম্মু তুমি এখানে কেন? তো আম্মু যে ঘটনা বললো সেটাও একটা অ্যাকচুয়ালি মানে আশা করার মতো নয়, যে রংপুর এরিয়া থেকে আমাদের এলাকায় কিছু কাজের মানুষ এসছে, কাজ করবে। তার ভেতর থেকে একজন 55-60 বছর বয়সী, আমাকে যে লোকটা আগিয়ে দিল তার মতো, সে আমাদের বাসায় কাজে আছে। সে আমাদের বাসায় আমাদের বারান্দায় কাজ করে শুয়ে আছে। তো আম্মুকে হঠাৎ সে পিড়াপিড়ি শুরু করেছে যে মাজি আপনি যান, আপনার ছেলেটা আসছে। উনি কিভাবে জানলেন? না মানে খুব অদ্ভুত ব্যাপার। কিন্তু কিভাবে জানলে কিভাবে বলবো, যে মানে আমার কাছে এটা অদ্ভুত যে উনি আমার আম্মুকে বলেছে যে মাজি আপনি যান, ছেলেটা আসছে, তার রাস্তায় অনেক বিপদ। তো আমার আম্মু বিপদের আভাসও তিনি পেয়েছেন এবং তিনি আমার আম্মুকে বলার পর আমার আম্মু মায়ের মন বুঝে নিত। তো আমার আম্মু এগিয়ে এসেছে সঙ্গে সঙ্গে। তো আমি ঘটনা শুনে বোকা বনে গেলাম পুরোই, যে সে কি করে জানলো। তো আমি বাসায় যাই, বাসায় গিয়ে তাকে খুবই খোঁজাখুঁজি করি। আমি তার নামটা বলে রাখি, তার নামটা হচ্ছে আব্দুল হালিম। আচ্ছা, সেই লোকটার নাম। তার দাড়ি ছিল, বয়স্ক একটা মানুষ। আমি বাসায় গিয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করি, না সে কোথাও নেই, সে গায়েব। হ্যাঁ, আমার প্রচন্ড জ্বর হয়, আমি প্রচন্ড জ্বরে ভুগি, কোনো ওষুধে কোনো কিছুতেই আমার জ্বর যাচ্ছিল না। হঠাৎ 2 দিন পর হালিম কোথা থেকে যেন উদয় হচ্ছে, হ্যাঁ, এবং কাজ করছে যথাযথ আমাদের বাসায়। এবং হালিমের দেয়া পানি পড়া, ঝাড়ফুঁক। সে কোথায় গিয়েছিলেন উনি এই সমস্ত ব্যাপারে কিছুই বলেনি। সে কোথায় গিয়েছিলেন কিছুই বলেনি। জিজ্ঞেস করা হয়েছিল যে সে কোথায় যেন কাজ করতে গিয়েছিল। সে কিন্তু বাধা কামলা নয়, মানে যখন দরকার হয় তখন সবাই ডেকে নেন। সে কোথায় কাজ করতে গিয়েছিল। সো দ্যাট তার দেয়া পানি টানি পড়া খেয়ে ঝাড়ফুঁকে আমার জ্বর সারে, এবং তার কয়েকদিন পর আমি ঢাকা ফিরে আসি এবং তার কয়েকদিন পর আমি ইউকে চলে যাই। বাট আমার অজানায় রয়ে যায় যে ঘটনার পেছনের ঘটনা নিয়ে আমরা আরো কথা বলবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় আমাদের অতিথির কাছে আবারও, এবং আপনার নামটা আরো একবার বলবেন এবং আপনার পরের ঘটনাটা আমরা শুনি। হাই ডিয়ার লিসেনার্স, আমি আলিফ ওয়াহিদ দিগন্ত। এই ঘটনাটি আমার ফুপির সাথে ঘটা। তো আমার ফুপি বিয়ের 1 বছর পর আমার দাদুর বাড়িতে বেড়াতে আসে। তো আসার পর তিনি আমাদের যে রুমটাতে উঠে, ওই রুমে ফ্রিজ ছিল। তো গ্রামের মানুষে অনেকের ফ্রিজ কিনা সামর্থ্য ছিল না। তো সামর্থ্য না থাকার কারণে অনেকে হেল্প নিত, যে অনেকে মাছ মাংস আমাদের বাড়িতে রাখতো। তো ওই দিন সন্ধ্যাবেলায় আমাদের পাশের বাড়ির এক অতিথি, তিনি সন্ধ্যার সময় ইলিশ মাছ নিয়ে কেটে মানে সন্ধ্যার দিকে আমাদের বাসায় নিয়ে আসে। আচ্ছা, মানে রাখার জন্য ফ্রিজে। তো আমার ফুপি ছিল, তো ফুপি ওই মাছটা নিয়ে ফ্রিজে রাখে। তো রাখার আগে লোকটি বলে যায় যে আমি কালকে সকালে এসে নিয়ে যাব। আচ্ছা, তো আমার ফুপি মানে রেখে দেয় ফ্রিজে নিজের হাতে আর কি। তো ওদিন রাত্রেবেলা, তো গ্রামের মানুষ সাধারণত রাত্র 9টা বাজলেই মানে ঘুমায় পড়ে। তো আমার ফুপি মানে ঘুমের প্রস্তুতি নিতেছে। তো আমার ফুপা ছিল সাথে। তো 9টা বাজে খাওয়া দাওয়া করে সবাই মানে বিছানায়। তো ফুপি যখন ঘুমায় গেছে, তো আমার ফুপা আবার একটু মানে লেট হয় ঘুমাইতে। তো উনি ঘুমিয়ে পড়ছে। তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে যে ভোর হয়ে গেছে, আর যে লোকটি তাকে মাছ রাখতে দিছিল, তো সেই লোকটি আসছে, দরজা নক করতেছে এবং তার নাম ধরে ডাকতেছে। তো ঠিক ওই মুহূর্তে ফুপির ঘুম ভেঙে যায়, দেখে সত্যি সত্যি দরজা নক হচ্ছে এবং তার নাম ধরে শুধু একবার ডাকছে রাসেল ভাই, তারপর সে নক করতেছে। তো আমার ফুপি উঠে দরজা খুলতেছে, কারণ মনে করছে যে সকাল হয়ে গেছে। তো সে দরজা খুলে
সে দরজা খোলার পর যেটা দেখে ভাই, একটা সাদা কাপড় পরা এক মহিলা, মানে তার বিভৎস চেহারা, তার মানে মুখে ব্লাড লেগে আছে, তার এক চোখ আছে আর আরেক চোখ বের হয়ে আছে। এটা দেখার পরে সে ওইখানে একটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো আমার ফুপা ঘুম ভেঙে যায় তার চিৎকার শুনে। তো ফুপা উঠে দেখে, তো ঘড়ির দিকে তাকায়, তখন বাজে হচ্ছে 12:05। তো ওই মুহূর্তে আর কিছু না বলে বাড়ির সবাইকে ডাক দেয়। ডাক দেওয়ার পর মানে সবাই আসে, তো ফুপিকে মানে মাথায় পানি টানি ঢালে। তো ঠিক 2:30টার দিকে ফুপি মানে সেন্স আসে। তো আসার পর ওই রাত্রে আর মানে কোনো কিছু করে নাই, তো ওই মুহূর্তে ঘুমায় পড়ছে। তো পরের দিন সকালবেলা মানে জানে কাহিনীটা, সবাই শুনে ফুপির কাছ থেকে। তো ওই দিন মানে ফুপির খুব জ্বর ছিল। তো তারপরের দিন ওই লোকটা আসে মাছ নিতে। তো ফুপির জ্বর থাকার কারণে তো আমার ফুপা যিনি, তো উনি আর কি ফ্রিজ থেকে মাছ বের করতে যাবে। ঠিক ওই মুহূর্তে দেখে ভাই মানে ফ্রিজের কোথাও ওই মাছ মানে ইলিশ মাছ যে রেখে গেছিল ওই মাছ নেই। ওই মাছের আজও পর্যন্ত ভাই ওই মাছের কোনো খবর পাওয়া যায়নি।